একটু দ্রুত জয়েন করি ভাইয়া, আমরা শুরু করে দিব। ওকে ভাই, আমরা পেজ ওয়াইজ একদম পড়া শুরু করব। সো আমরা স্টার্ট করে দিচ্ছি। যারা জয়েন করার পরে জয়েন করবে কাইন্ডলি ভিডিওটা শেয়ার করিস। থ্যাংক ইউ ভেরি মাচ। একদম ফার্স্টে আমাদের হায়ার ম্যাথ বইয়ের প্রথম যে পৃষ্ঠা আমাদের সেট অফ ফাংশনের পেজ, এই পেজের মধ্যে থেকে আমাদের পড়া লাগবে। বাই দ্য ওয়ে ভাইয়া, তোরা হচ্ছে মাঝখানে অবশ্যই কোশ্চেন করবি, কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করিস। আমি হচ্ছে গিয়ে লাইক পেজ ওয়াইজ স্টার্ট করব, একদম প্রথম পেজ থেকে। ফার্স্ট পেজের মধ্যে আমাদের যেটা পড়া লাগবে সেটা হচ্ছে ফার্স্ট পেজে প্রথমে যে টপিকটা আছে সেট নিয়ে বলা আছে। সেটের মধ্যে আমাকে হচ্ছে যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে সেটের যে ডেফিনেশন। সেটের ডেফিনেশনের মধ্যে একটা কথা বলা আছে যে বস্তুর যে কোনো সুনির্দিষ্ট সংগ্রহ, অর্থাৎ সেটের ডেফিনেশনের মধ্যে এই কথাটা বলা আছে বস্তুর যে কোনো সুনির্দিষ্ট সংগ্রহ। এই জিনিসটা আমাদেরকে বুঝা লাগবে বলতে হচ্ছে এটা মনে রাখা লাগবে। লাইক এমসিকিউ এর মধ্যে যদি বহুপদী সমাপ্তিসূচক কোশ্চেন আসে, সেই ক্ষেত্রে একটা জিনিস এরকম বলা থাকতে পারে, লাইক কোশ্চেনটা এরকম হইতে পারে যে সেট সম্পর্কে বলো, অথবা সেট কি বলে হচ্ছে 1 2 3 তে অপশনের মধ্যে একটা অপশন এরকম থাকতে পারে যে বস্তুর যে কোনো সুনির্দিষ্ট সংগ্রহ। এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ড যেটা আমাদের মনে রাখতে হবে। দেন সেকেন্ড দুইটা জিনিস আছে, একটা হচ্ছে তালিকা পদ্ধতির ডেফিনেশন দেওয়া আছে। আর তালিকা পদ্ধতির ডেফিনেশনের মধ্যে হচ্ছে বলছে যে সেটকে এভাবে তালিকার সাহায্যে বর্ণনা করার পদ্ধতি, লাইক হচ্ছে কি নাম্বারস, আমার হচ্ছে ডিটেইল দেওয়া থাকবে। সো আমাদের যেটা বেসিক জানা থাকা লাগবে সেটা হচ্ছে তালিকা এবং সেট গঠন পদ্ধতির মধ্যে পার্থক্য। তালিকা এবং সেট গঠন পদ্ধতির মধ্যে পার্থক্য। কোন চ্যাপ্টার ওয়াইজ না, আমি একদম পেজ ওয়াইজ বলে দিচ্ছি, এই পেজে এই টপিকটুকু পড়তে হবে, ঠিক আছে ভাইয়া? সো চ্যাপ্টার নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। তালিকা এবং সেট গঠন পদ্ধতির মধ্যে পার্থক্য যেটা, সেটা হচ্ছে তালিকার মধ্যে অ্যাকচুয়ালি এলিমেন্টগুলা বা উপাদানগুলা, যেগুলা এলিমেন্ট বা উপাদান উল্লেখ করা থাকে, রাইট? তো পরীক্ষার হলে হুট করে মানে লাইক হচ্ছে যখন পরীক্ষা দিতে যাবা হুট করে যদি চিনতে না পারি যে কোনটা তালিকা আর কোনটা সেট গঠন পদ্ধতি, তাহলে চিনবো সেটা হচ্ছে এলিমেন্ট বা উপাদান হচ্ছে উল্লেখ করা থাকবে। সেট গঠন পদ্ধতির মধ্যে হচ্ছে শুধু কন্ডিশনটা উল্লেখ করা থাকবে, ওকে? যে হচ্ছে সাপোজ বললো তোকে যে একটা যে কোনো একটা রাশি x, টা হচ্ছে 5 এর চেয়ে বড় আর 10 এর চেয়ে বড়, 5 এর চেয়ে ছোট বা 10 এর চেয়ে ছোট, এরকম কোন একটা কন্ডিশন, লাইক x² হচ্ছে 25 এর চেয়ে বড়, x³ হচ্ছে লাইক ধর যে 125 এর ছোট, এরকম কথাবার্তা বলে দেওয়া থাকবে। তো কন্ডিশন যদি উল্লেখ করা থাকে সেক্ষেত্রে এটাকে আমরা বলবো সেট গঠন পদ্ধতি। যদি এলিমেন্টগুলো উল্লেখ করা থাকে সেটাকে আমরা বলবো তালিকা পদ্ধতি। সো এগুলো আমাদের মাথায় রাখতে হবে লাইক যখন আমরা এমসিকিউ অ্যানসার করব, ওকে? আচ্ছা ঠিক আছে, অলরাইট। এলিমেন্ট এটা দিয়ে বোঝায় হচ্ছে উপাদান। আমি যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা কথা মাথার মধ্যে রেখে দিবি, এগুলাই লাগবে আলটিমেটলি। এর বেশি কিছু আসলে পসিবল না, কজ হচ্ছে এমসিকিউ যদি হয় বা শর্ট কোশ্চেন যদি হয়, এর চেয়ে বেশি কিছু আসা আসলে পসিবল না। সো যেটা বলতেছিলাম যে এলিমেন্ট দিয়ে বোঝায় হচ্ছে উপাদান, রাইট? আচ্ছা, সো সাপোজ তোকে যদি বলে x ইজ এলিমেন্ট অফ r, তাহলে বুঝতে হবে x r এর একটা উপাদান। যদি আমাকে বুঝাইতে চায় যে না x r এর কোনো উপাদান না, সেই ক্ষেত্রে x ইজ নট এলিমেন্টস অফ r, এই কথাটা দিয়ে বোঝানো হয়। সো এলিমেন্ট দিয়ে বোঝায় হচ্ছে উপাদান, নট এলিমেন্ট দিয়ে বোঝানো হয় হচ্ছে উপাদান নয়। এই হচ্ছে একটা। এই পেজের মধ্যে আর কিছু করার নেই, আমরা সেকেন্ড পেজে চলে যাই। সেকেন্ড পেজের মধ্যে সার্বিক সেট হচ্ছে আমাদের ফার্স্ট টপিক, ওকে? সার্বিক সেট হচ্ছে আমাদের ফার্স্ট টপিক। তো সার্বিক সেটের মধ্যে যেটা জানা থাকা লাগবে সেটা হচ্ছে যে সার্বিক সেট ব্যাপারটা অ্যাকচুয়ালি কি দিয়ে প্রকাশ করা হয়? প্রকাশ করা হয় ইউ দিয়ে। ইউ দিয়ে সব সময় সার্বিক সেট প্রকাশ করা হয়, কজ এটার ইংলিশ টার্মটা হচ্ছে ইউনিভার্সাল সেট, ওকে? সো ইংলিশ টার্মটা মাথায় রাখা ট্রাই করব। কখনো কখনো বাংলা টার্মের পরিবর্তে ইংলিশ টার্ম চলে আসতে পারে, ওকে? আচ্ছা, ওকে। আর কারো কোনো প্রশ্ন কি এখানে আছে না? ওকে ফাইন। সো ইউ দিয়ে প্রকাশ করা হয় সার্বিক সেটকে। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে লাইক এখানে আর কোনো কিছু জানা নাই। যেটা জানা লাগবে এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস অবজেক্টিভের জন্য, ইফ ইউ ওয়ান্ট টু গেট গুড মার্কস ইন অবজেক্টিভ দেন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা 4 রকমের সেট পড়ে আসছি, একটা হচ্ছে n, একটা হচ্ছে আমার z, একটা হচ্ছে q, একটা হচ্ছে r। n দিয়ে বোঝায় হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট। সো স্বাভাবিক সংখ্যা, ওকে? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার যে সেটটা, এটাকে আমরা n দিয়ে প্রকাশ করি। z দিয়ে প্রকাশ করা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সেট আমরা প্রকাশ করতে পারি z দ্বারা, পূর্ণ সংখ্যার সেট, ওকে? আচ্ছা, পূর্ণ সংখ্যার সেট, খুব ভালো কথা। q দিয়ে প্রকাশ করা হচ্ছে মূলদ সংখ্যার সেট, লাইক যেই সব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা হয়, মূলদ সংখ্যার সেট p/q আকারে প্রকাশ করা যায়, এরকম যে সংখ্যাগুলো এদেরকে যে সেট দ্বারা প্রকাশ করে এটা হচ্ছে q। and last one is the r is the ultimate real number set, মানে হচ্ছে সমস্ত বাস্তব সংখ্যাকে বা রিয়েল নাম্বারকে এই r দ্বারা প্রকাশ করা হয়। সো এটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট।
সো এইভাবে যদি আমি সিরিয়াল ওয়াইজ পড়তে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে সবচেয়ে ছোট যে সেটটা, জি সাজেস্ট করতেছি ভাইয়া, আমি যে কথাগুলো বলতেছি, যে টপিকগুলোর কথা বলতেছি, এই টপিকগুলোই পড়তে হবে ইনশাআল্লাহ। এই টপিকগুলো পড়লে আশা করি কাজে দিবে। সো ন্যাচারাল নাম্বার বা রিয়েল স্বাভাবিক সংখ্যা সেট, এটা হচ্ছে সবচেয়ে ছোট সেট, তার চাইতে বড় হচ্ছে পূর্ণ সংখ্যা। লাইক ন্যাচারাল নাম্বারের মধ্যে হচ্ছে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। z হচ্ছে পূর্ণ সংখ্যা সেট, দ্যাট মিন্স -1 থেকে 0 এর আগ পর্যন্ত, 0 থেকে পরবর্তী সব সংখ্যা, দ্যাট মিন্স সমস্ত পূর্ণ সংখ্যা যতগুলো আছে, লাইক -3 -4 -5 0 1 2 3 4 5 পূর্ণ সংখ্যা যতগুলো, অর্থাৎ n এর চাইতে z বড়। দেন কিউ যেটা মূলদ সংখ্যা, লাইক পূর্ণ সংখ্যাও থাকবে, পাশাপাশি ভগ্নাংশগুলোও থাকবে, পজিটিভ এবং নেগেটিভ সব ধরনের ভগ্নাংশ এখানে থাকতে পারবে, পূর্ণ সংখ্যাও থাকতে পারবে, অবভিয়াসলি স্বাভাবিক সংখ্যাও থাকতে পারবে। সো আমি বলতে পারি n এর চেয়ে z বড়, z এর চেয়ে q বড়। এগেইন আমরা আবার একটু খেয়াল করি ভাইয়া, নেক্সট রিয়েল নাম্বার, লাস্টে যেটা, এটা হচ্ছে রিয়েল নাম্বার সেট, দ্যাট মিন্স পজিটিভ, নেগেটিভ, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, সব ধরনের কিছু এই রিয়েল নাম্বারের মধ্যে থাকতে পারে, যেইটাকে আমরা এক্স অ্যাক্সিসের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারি, লাইক হচ্ছে বাস্তব অক্ষে রিপ্রেজেন্ট করতে পারি। এই ধরনের সমস্ত সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা সেটের মধ্যে পড়ে। দ্যাট মিন্স এখান থেকে আমরা বলতে পারি যে বাস্তব সংখ্যা যেটা, এই বাস্তব সংখ্যা সেটটা হচ্ছে সবচেয়ে বড় সেট, রাইট? সো আমার যদি এইভাবে বলতে চাই, এটাকে সিরিয়াল করতে চাই, এদের মধ্যে যদি আমরা একটা রিলেশন ক্রিয়েট করতে চাই, লাইক সেট রিলেশন বিটুইন দিস ফোর সেটস বাই ইউজিং সেট প্রসেস, ওকে, আমাদের সেটের পদ্ধতি দ্বারা যদি আমরা এটা রিলেশনগুলো ক্রিয়েট করতে চাই, তাহলে এইভাবে লিখতে পারবো, লাইক n is element of z, z is element of q, এবং q is element of r. So n is element of z is element of q is element of r. ঠিক আছে, এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ। সো আমি এখন পর্যন্ত কয়টা ইম্পর্টেন্ট অবজেক্টিভের কথা বললাম? মোটামুটি 2টা বা 3টা অবজেক্টিভের কথা বলছি। এটা একটা ইম্পর্টেন্ট অবজেক্ট। যদি তোকে বলে n z q, অর্থাৎ সংখ্যাদ্বয়ের মধ্যে নিচের কোনটি সঠিক বলে, তোকে 1 2 3 এর মধ্যে হচ্ছে সংখ্যা দিয়ে দিতে পারে, লাইক এই সম্পর্কটা দিয়ে দিতে পারে। সো এই সম্পর্কটা যেখানে পাবো এই জায়গাতে আমরা ক্লিক করব, কেয়ারফুল থাকবো সিরিয়ালটার ব্যাপারে, লাইক n then z then q then r, কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। সবচেয়ে ছোট n, তার চেয়ে ছোট, তার চেয়ে বড় z, তার চেয়ে বড় q, তার চেয়ে বড় r। সে n হচ্ছে z এর উপাদান, z হচ্ছে q এর উপাদান, q হচ্ছে r এর উপাদান। এই সিরিয়ালটা যাতে আমাদের মিস না হয়, ওকে? আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই ভাইয়া, করতেছি, প্যারা নেই। একটু ফাস্ট যাইতে হবে, কজ মানে টপিক খুব কম, ঠিক আছে? ইনশাআল্লাহ প্রোফাইলে দেওয়া থাকবে ভাইয়া, প্রোফাইলে অবশ্যই দেওয়া থাকবে, তোমরা প্রোফাইলের থেকে আমরা যখন প্রয়োজন হবে কয়েকবার করে দেখে নিতে পারবে। আচ্ছা আমি একটু স্লোলি বলতেছি। সো এই চারটা হচ্ছে আমার ডেফিনেশন সেটগুলার, এন্ড আফটার দ্যাট আমরা হচ্ছে এই সিরিয়ালটা পাইছি কিভাবে, লাইক ফ্রম দ্য ডেফিনেশন দ্যাট উই হ্যাভ গট দিস সিরিয়াল, রাইট? আচ্ছা, যে n হচ্ছে সবচেয়ে ছোট, তার চেয়ে বড় z, তার চেয়ে বড় q, তার চেয়ে বড় r, ওকে? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সো এটা আমরা হচ্ছে গিয়ে পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। এটা একটা অবজেক্টিভ ছিল, এটা ভালো একটা অবজেক্টিভ। দ্য নেক্সট টপিক যেটা আছে সেটা বলা আছে উপসেট। সো উপসেটের ক্ষেত্রে অবজেক্টিভে যেটা লাগবে, লাইক যদি অবজেক্টিভ আসে বা শর্ট কোশ্চেন যদি আসে, তাহলে উপসেট প্রকাশের যে চিহ্নটা আমাদের শেখা লাগবে। লাইক উপসেট প্রকাশ করা হয় হচ্ছে a সাবসেট b দ্বারা, এই যে এই জিনিসটা দ্বারা। এইটার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম। এইটা একটা দিয়ে বোঝায় হচ্ছে লাইক a এর সমস্ত উপাদান b তে আছে, ঠিক আছে? আচ্ছা সরি, এটা দুইটা আছে এরকম, আর যদি না থাকে সেই ক্ষেত্রে এই চিহ্নটা ব্যবহার করা হয়, রাইট? তার মানে এটা হচ্ছে ইজ সাবসেট, এটা হচ্ছে নট সাবসেট, লাইক a ইজ সাবসেট অফ b, তাহলে a b এর একটা সাবসেট, দ্যাট মিন্স a এর সবগুলো উপাদান b তে আছে। জরুরি না যে b এর সবগুলো উপাদান a তে থাকতে হবে। আই হোপ আই এম ক্লিয়ার ভাইয়া, ব্যাপারটা একটু ভালোমতো বোঝার চেষ্টা করি, ওকে? আবার বলি, খেয়াল করি ভাইয়া, হ্যাঁ ভেরি গুড, খেয়াল করি ভাইয়া, a is subset of b, not b is subset of a। এটার মিনিং হচ্ছে a অবশ্যই b এর চেয়ে ছোট হবে অথবা ইকুয়াল হইতে পারে। দ্যাট মিন্স a is, যদি এভাবে ম্যাথমেটিক্যালি বুঝাইতে চাই, a is less than or equal b অবশ্যই বড় সেট হবে। কেন? কারণ b এর একটা সাবসেট হচ্ছে a, ওকে? এটা মনে রাখা এটা। সো সাবসেট প্রকাশের চিহ্ন কোনটা? এটা হচ্ছে সাবসেট প্রকাশের চিহ্ন। a একটা অবজেক্টিভ এখানে আছে। The next one is ফাঁকা সেট। ফাঁকা সেটের ক্ষেত্রে হচ্ছে গিয়ে একটা অবজেক্টিভ খুবই বেশি কমন, খুবই কমন, সেটা হচ্ছে কি একটু খেয়াল করি ভাইয়া। ফাঁকা সেটের ক্ষেত্রে যেটা কমন অবজেক্টিভ সেটা হচ্ছে এটা একটা ফাঁকা সেট প্রকাশের চিহ্ন, এইটা একটা ফাঁকা সেট প্রকাশের চিহ্ন, বাট কোন জায়গায় এইটা যদি দেখিস একদম জিরো। সো তোকে বলে দিতে পারে কোশ্চেনটা এইভাবে যে নিচের কোনটি ফাঁকা সেট প্রকাশের সঠিক, মানে ফাঁকা সেটের সঠিক প্রকাশ, তাহলে এটা থাকবে অপশনে, এটা থাকতে পারে, মানে যদি বহুপদী সমাপ্তি সূচকতা, তাহলে এই তিনটা থাকতে পারে, ক খ গ তে 1 ও 2 2 ও 3 এভাবে দিতে পারে। সো অবভিয়াসলি এই দুইটা রাইট, এটাও রাইট,
এটাও রাইট, এটাও রাইট, এটা কিন্তু রাইট না ভাইয়া, ঠিক আছে। একই সাথে সেকেন্ড ব্র্যাকেট এবং একই সাথে ফাঁকা সেটের এই সিম্বলটা ইউজ করা যাবে না, ওকে, খেয়াল করি ভাইয়া। আচ্ছা ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, সো এটা হচ্ছে একটা টাইপ, এইটা একটা অবজেক্টিভ ছিল। দেন আফটার দ্যাট সেট সমতার একটা টপিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, দুইটা সেট কখন ইকুয়াল হবে, এটা একটা খুব ভালো অবজেক্টিভ আছে এখানে। দুইটা সেট ইকুয়াল তখনই হতে পারে যদি A সাবসেট অফ B এবং B সাবসেট অফ A হয়। দ্যাট মিন্স আমি আবারও বলতেছি, লাইক A ও B এর সাবসেট আবার D ও A এর সাবসেট, তার মানে কি দুই দিক থেকে এই ব্যাপারটা ইকুয়াল হইতেছে। লাইক A এর সব উপাদান B তে আছে, D এর সব উপাদান A তে আছে, তার মানে কি A আর B সেট দুইটা আমরা বলতে পারি A আর B সেট দুইটা হচ্ছে লাইক ইকুয়াল, রাইট? সো A আর B ইকুয়াল হবে যদি যদি 2 এ থাকতে পারে, এটা 3 এ অন্য কিছু থাকতে পারে, তোকে ক খ গ দিয়ে লাইক হচ্ছে বহুপদী সমাপ্তি সূচকে এরকম একটা কোশ্চেন আসতে পারে যে A ও B কখন ইকুয়াল হবে বা A ইকুয়ালস টু B হবে কখন, ঠিক আছে? এটা একটা টাইপ হতে পারে কোশ্চেনে। ওকে ভাইয়া, আচ্ছা জি আমি জানি এগুলো আপনারা পারেন, আমি খুব ভালো মতো জানি, বাট জাস্ট হচ্ছে রিমাইন্ড করায় দেওয়া। আর অবজেক্টিভে কি কি টপিক আসবে আমি টপিকগুলো বলে দিচ্ছি, আপনি পারেন আমি জানি। ওকে, সো নেক্সট, এটা হচ্ছে সেট সমতার ক্ষেত্রে প্রযোজ্য। আফটার দ্যাট প্রকৃত উপসেট। ওকে ফাইন, প্রকৃত উপসেট হচ্ছে গিয়ে হওয়ার উপায় হচ্ছে লাইক ব্যাপারটা মানে হচ্ছে তুমি অধীনস্থ থাকবা এবং উপরে যাবা না, মানে বুঝার জন্য আমরা এই কথাটা মাথায় রাখতে পারি। লাইক A B এর সাবসেট কিন্তু A ইকুয়ালস টু B না, অর্থাৎ A B এর চেয়ে ছোট, এটাই বুঝাইতে চাইতেছি। লাইক A B এর চেয়ে ছোট থাকবে, সেই ক্ষেত্রে A একটা প্রকৃত উপসেট। মানে ব্যাপারটা হচ্ছে তুই কারো আন্ডারে কাজ করিস এন্ড তুই তার অধীনে আসিস, তুই তার কথাবার্তা শুনতেছিস, সে তোর চেয়ে বড়, সে তোর চেয়ে বড়। ওকে, তার মানে তুই তার ইকুয়াল যাওয়ার চেষ্টা না করাটাই হচ্ছে প্রকৃত, মানে তুই প্রকৃত হচ্ছে গিয়ে তার আন্ডারে কাজ করতেছিস। সো এটা দিয়ে বোঝায় হচ্ছে এইটা যে দুইটা কন্ডিশন, প্রথমত এটা হইতে হবে A সাবসেট অফ B, দ্বিতীয়ত হচ্ছে A ইজ নট ইকুয়ালস টু B, দ্যাট মিন্স A অবশ্যই B এর চেয়ে ছোট হইতে হবে, A অবশ্যই B এর চাইতে ছোট হইতে হবে। ওকে, আমি আশা করি বুঝাইতে পারছি। দ্যাট মিন্স কি বুঝাচ্ছে আমি আবারো বলি, তুই একজনের অধীনে কাজ করিস, A B এর অধীনে কাজ করে, বাট A কখনোই B এর সমান হইতে চায় নাই, এটাই হচ্ছে প্রকৃত উপসেটের ডেফিনেশন। সো অবজেক্টিভের ক্ষেত্রে যদি এরকম কোনো কোশ্চেন আসে যে প্রকৃত উপসেট হতে হলে নিচের কোন কোন শর্তগুলো মানা প্রয়োজন, সেই ক্ষেত্রে এই দুইটা কন্ডিশন মাস্ট থাকবে। এখন বাকি তিনটা অপশনে অন্য কিছু থাকতে পারে, তোরা এই অপশনটাই চুজ করবি। ওকে, আচ্ছা এটা গেল একটা। আফটার দ্যাট সেটের অন্তর একটা টপিক আছে, অন্তর বা বিয়োগ। সেটের বিয়োগের ক্ষেত্রে কোন চিহ্নটা ব্যবহার করা হয়? অবশ্যই এই চিহ্নটা ব্যবহার করা হয়, এটাকে আমরা আরেকটা নাম বলি, নাম হচ্ছে বাদ চিহ্ন, তাই না? বাদ চিহ্ন। সো অন্তর, সেটের অন্তরে কোন চিহ্ন ব্যবহার করা হয়? এই চিহ্নটা। যদি বাংলায় বলে দেয় বাদ চিহ্ন, অপশন রাইট অ্যান্সার হবে ওইটাই, যে বাদ চিহ্ন। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আরেকটা খেয়াল করি ভাইয়া, এটা গেল সেটের অন্তরের থেকে। দেন পূরক সেট। পূরক সেটের ক্ষেত্রে সাপোজ তোকে একটা ইউনিভার্সাল সেটের কথা বলে দিল, ইউনিভার্সাল সেট বললো আমার ইউ হচ্ছে আমার ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। এখন যে কোন একটা সেট সাপোজ তোকে বললো A is element of U, ওকে, মানে A is element of না বলে A is subset of U বললে বেটার হয়। সো U এর একটা সাবসেট হচ্ছে A, যদি এরকম কন্ডিশন দিয়ে থাকে সেক্ষেত্রে A এর পূরক সেটটা কি হবে? পূরক সেট হচ্ছে গিয়ে সার্বিক সেট থেকে, মানে আমি পূরক ব্যাপারটা কি লাইক মনে করে দেখ, পূরক কোণ মনে করে দেখ জিনিসটা। পূরক কোণ ব্যাপারটা হচ্ছে গিয়ে একটু বোঝার ট্রাই কর। পূরক কোণ কি ছিল মনে আছে? যে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমরা এদেরকে পূরক কোণ বলতাম। পূরক সেট ব্যাপারটা অনেকটা এরকমই, লাইক পূরক কোণে আমরা কি করতাম, একটা কোণ যদি 22 ডিগ্রি হইতো আর একটা কোণ হইতো কত 68 ডিগ্রি, দ্যাট মিন্স 90 মাইনাস 22। এখানে ব্যাপারটা এরকমই, সার্বিক সেট ইউ, এই হচ্ছে ইউ এর সাবসেট। এখন এ এর পূরক সেট যদি বের করতে হয় তাহলে কি করতে হবে? ইউ থেকে এ কে বিয়োগ দিতে হবে, অর্থাৎ এ এর পূরক সেট হচ্ছে ইউ বাদ এ বা ইউ বিয়োগ এ, যেটাই বলি। ওকে, সো এটা একটা ভালো অবজেক্টিভ, এটা একটু মাথায় রাখবো আমরা। নেক্সট, শক্তি সেট বা পাওয়ার সেট। পাওয়ার সেটকে প্রকাশ করা হয়েছে P of A দ্বারা, এবং এটা থেকে সবচেয়ে ভালো অবজেক্টিভ হচ্ছে 2 to the power n। যদি একটা সেটের উপাদান সংখ্যা n হয়, একটা সেটের যদি উপাদান সংখ্যা n হয়, সেই ক্ষেত্রে আমরা এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 2 to the power n। এটা হচ্ছে মনে রাখার বিষয়। সো এই অবজেক্টিভটা আমরা মাথায় রাখবো, এটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ। ওকে, আচ্ছা ওকে ফাইন। বাই দ্য ওয়ে আরেকটা টপিক আছে সেখানে, সেটা হচ্ছে পাওয়ার সেটের এমন একটা উপাদান আছে যেই উপাদানটা হচ্ছে ওই সেটের মধ্যে নরমালি দেখা যায় না, মানে ওই সেটে অদৃশ্য থাকে। পাওয়ার সেটের অদৃশ্য উপাদান সেটা কি? ফাঁকা সেট। ফাঁকা সেটটা ওই সেটে মানে বাস্তবে অদৃশ্য থাকে, কিন্তু যখন আমি পাওয়ার সেট বের করতে চাই, লাইক এর মধ্যে কিন্তু সাপোজ মনে কর 1 2 3 আছে, সো আমার অবশ্যই পাওয়ার সেট এখানে হচ্ছে 1 1 2 3 1 2 2 3 1 3 1 2 3 এরকম 7টা উপাদান আর সাথে একটা ফাঁকা সেট থাকবে, যেখানে ফাঁকা সেটটা এ সেটের মধ্যে উল্লেখ করা ছিল না। সো ফাঁকা সেটের ক্ষেত্রে মানে পাওয়ার সেটের ক্ষেত্রে অদৃশ্য উপাদান বলতে এই ফাঁকা সেটকে বোঝানো হয়। আই হোপ ইউ আর ক্লিয়ার। ওকে, আচ্ছা
ওকে অলরাইট গেল। আচ্ছা আচ্ছা ভুল হয়ে যাচ্ছে ভাইয়া, এটা হচ্ছে টোটালি ফোকাসের কারণে, ফোকাস প্রবলেম করতেছে, আমি জানি না কেন হইতেছে, সকাল থেকে এরকম ঝামেলা হইতেছে। সো আই এম ট্রাইং। ওকে, সো একটু একটু করে হচ্ছে যদি ফোকাস ঝামেলা হয় আমি হচ্ছে চেঞ্জ করে দেব, মানে ক্লিয়ার করে দিব, মানে সমস্যা নাই। ওকে, ভেনচিত্র, ভেনচিত্র থেকে অবজেক্টিভ যদি এটাই হয় তাহলে হচ্ছে একটাই অবজেক্টিভ হতে পারে, ভেনচিত্রের আবিষ্কারককে জন ভেন, জন ভেন। এবং এই জন ভেন হচ্ছে আমার ভেনচিত্র আবিষ্কারক, এবং সে হচ্ছে কি 1834 থেকে 1923 হচ্ছে তার লিভিং টাইম। এটাই হচ্ছে আমার অবজেক্টিভ হতে পারে, এছাড়া ভেনচিত্র থেকে আর কোনো অবজেক্টিভ আলাদার মতে নাই। সো এগুলা বাদ। ওকে, সংযোগ সেট, সংযোগ সেটের সবসময় মাথায় রাখবো সংযোগ, এ যদি একটা সেট হয়, বি যদি একটা সেট হয়, এদের সংযোগ সেট আমরা প্রকাশ করব এ ইউনিয়ন বি দ্বারা। ওকে, এ ইউনিয়ন বি দ্বারা। সো এ ইউনিয়ন বি, এই ইউনিয়ন যে চিহ্নটা, এটাকে আমরা সংযোগকারী সেটের মানে চিহ্ন বলতে পারি। হ্যাঁ, সো সংযোগ সেট প্রকাশ করা, এটা হচ্ছে সংযোগ সেট। ওকে, এটা হচ্ছে একটা অবজেক্টিভ হইতে পারে। আফটার দ্যাট সেটের ছেদ, আচ্ছা ছেদ সেট, ছেদ সেট হচ্ছে ঠিক অপরটা, অপোজিট, লাইক হচ্ছে এ ইন্টারসেকশন বি, ইউনিয়নটা হচ্ছে আমার সংযোগ সেট, আর এ ইন্টারসেকশন বি যেটা, এটা হচ্ছে ছেদ সেট। সো আমরা এটা মাথায় রাখবো। ওকে, সো এটা একটা হচ্ছে কি আলটিমেটলি, আচ্ছা এটা আলটিমেটলি হচ্ছে কি দুই রকমের ইয়াদ। সো এটা সংযোগ সেট, এটা ছেদ সেট, কোনটা কি পরীক্ষার হলে মাথায় রাখিস, ইউনিয়ন দিয়ে সংযোগ, ইন্টারসেকশন দিয়ে ছেদ। ওকে, আচ্ছা যদি দুইটা সেটের মধ্যে কোনো কমন উপাদান না থাকে, দ্যাট মিন্স দুইটা সেটের আলটিমেট ইউনিয়ন করলে, সরি ইন্টারসেকশন করলে যদি গসাগু, ইন্টারসেকশন মানে কি গসাগু করা, রাইট, তোর হচ্ছে গসাগু করা, এন্ড আলটিমেটলি যদি আমি গসাগু করি, মানে দুইটা সেটের যদি আমি ইন্টারসেকশন করি, যদি ফাঁকা সেট আসে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো ভাইয়া, এটা একটু খেয়াল করি ভাইয়া, এই ক্ষেত্রে আমরা জি না ওরকম কোনো কিছু নাই, এরকম কিছু নাই, চুল কাটা নিয়ে কোনো ঝামেলা নেই। ওকে, আচ্ছা সো এই ইন্টারসেকশন বি হচ্ছে যদি ফাঁকা সেট, অর্থাৎ দুইটা সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে, সেই ক্ষেত্রে কমন উপাদান যদি না থাকে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এইখানে আলটিমেটলি এই যে এ আর বি, এই দুইটা সেট যে আছে, এই দুইটা সেটকে আমরা বলতে পারবো এটা হচ্ছে নিশ্ছেদ সেট। তার মানে পরস্পরকে কি করে না, ছেদ করে না, নিশ্ছেদ সেট। তো এটা মাথায় রাখবো যে নিচের কোনটি কখন নিশ্ছেদ সেট হবে, নিশ্ছেদ সেট হওয়ার শর্ত হচ্ছে এই ইন্টারসেকশন বি হচ্ছে ফাঁকা সেট হওয়া। ওকে, এটা হচ্ছে আমরা মাথায় রাখবো। আফটার দ্যাট কার্টেসীয় গুণজ সেটের জন্য, গুণজ সেটের ক্ষেত্রে a ক্রস b, এটা হচ্ছে কার্টেসীয় গুণজ সেট, a ক্রস b, ক্রস দিয়ে হচ্ছে গুণজ সেট প্রকাশ করা হয়। কার্টেসীয় গুণজ, দ্যাট মিন্স a এর কিছু উপাদান থাকবে, b এর কিছু উপাদান থাকবে, এই উপাদানগুলোকে আমরা ক্রমজোড়ের মাধ্যমে দেখাবো। লাইক মনে করে দেখ, আমরা এইভাবে দেখাইতাম, মনে আছে কিনা জানি না, তবে এভাবে দেখাইতাম এবং দুইটার মধ্যে গুণ করতাম। গুণ করার সময় আমরা কি করতাম, লাইক সাপোজ একটা সেট হচ্ছে গিয়ে লাইক ধর যে 2 3 একটা সেট, আর একটা সেট ধর b 3 4, দেন আমি যদি এখানে a ক্রস b করতে চাই, সেক্ষেত্রে 2 3 3 4 এরকম ক্রমজোড়ের সাহায্যে আমরা দেখাইতাম, তাই না? এটাকে আমরা বলতাম কার্টেসীয় গুণজ সেট। ওকে, আচ্ছা ঠিক আছে, এইরকম হচ্ছে একটা অবজেক্টিভ হইতে পারে। আফটার দ্যাট এখানে দেখবি তারপরে পেজে 6 নাম্বার পৃষ্ঠায় কিছু বিধি দেওয়া আছে, অনেকগুলা বিধি দেওয়া আছে। বিধির মধ্যে একটা বিধি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ডি মর্গানের ল। দুইটা ডি মর্গানের ল আছে, ডি মর্গানের ল দুইটা আমরা মনে রাখবো। ওকে ভাইয়া, সো একটা ল কি ভাইয়া আমাদের একটু মনে করার চেষ্টা করি। একটা ল হচ্ছে a ইউনিয়ন b হোল প্রাইম ইকুয়ালস টু a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম, এবং a ইন্টারসেকশন b হোল প্রাইম ইকুয়ালস টু a প্রাইম ইউনিয়ন b প্রাইম। এটা আমরা একটু মনে রাখার ট্রাই করব। এটা হচ্ছে ডি মর্গানের ল ছিল, আলটিমেটলি ডি মর্গানস ল। এটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য, কারণ ইন্টার এটা শুধু ম্যাথে না, এই ডি মর্গানের এই সূত্রটারই একটু ডিফারেন্ট টাইপের জিনিসপত্র আইসিটি তে আছে, এই সেম জিনিসই ডিফারেন্ট টাইপের সূত্র ম্যাথেও আছে, ঠিক আছে? সো এই জিনিসটা মনে রাখিস, আমরা এটা মনে রাখার ট্রাই করব যে ডি মর্গানের ল দুইটা অ্যাকচুয়ালি কি। সো ডি মর্গানের সংযোগ সূত্র যদি বলে, দেখ খেয়াল করে দেখ, সরি ভাইয়া, ডি মর্গানের সংযোগ সূত্র যদি বলে, সংযোগ সূত্র বলে এই যে এই ইউনিয়ন চিহ্ন যেটা, এটা হচ্ছে আমার সংযোগ সূত্র, একটু খেয়াল করে দেখ সংযোগ চিহ্ন। আচ্ছা সো আমরা একটু খেয়াল করি ভাইয়া, এটা হচ্ছে আমার সংযোগ চিহ্ন। আফটার দ্যাট একটু খেয়াল করে দেখ, এই একটা এই ইন্টারসেকশন বি যেটা, এইটা হচ্ছে আমাদের ছেদ চিহ্ন, তাই না? তাহলে আমাদের বলে ডি মর্গানের সংযোগ সূত্র, সেই ক্ষেত্রে এটা ইউজ করব। এটা হচ্ছে আমাদের ডি মর্গানের সংযোগ সূত্র। এটা আমার যদি বলে ডি মর্গানের ছেদ সূত্র, সেই ক্ষেত্রে এটা বলবো ডি মর্গানের ছেদ সূত্র। এটা হচ্ছে ছেদ সূত্র, এটা হচ্ছে সংযোগ সূত্র, মনে থাকে যাতে। ওকে, 2 4 হয় ভাইয়া, হ্যাঁ 3 4 হয়, হ্যাঁ আমি জাস্ট দুইটা উপাদান দেখাইছি। ওকে আসিফ ভাইয়া, আমি জাস্ট দুইটা উপাদান দেখাইছি, ওরকম কোনো মানে আমি কোনো পুরো ম্যাথটা করি না। পুরো ম্যাথটা করলে অবশ্যই আমি পুরোটা দেখাইতাম, 4টা উপাদান হয় এখানে অ্যাকচুয়ালি, আমি দুইটা দেখাইছি, জাস্ট एग्जांपल দিছি। ওকে আচ্ছা, ওকে বড় হিসাবের ম্যাথ ইনশাআল্লাহ থাকবে না, আশা করা যাইতেছে। ওকে আচ্ছা, সো এই ওখানে কিছু বিনিময় প্রতিজ্ঞা আছে, এগুলা নিয়ে আর প্যারা নাই।
এই ছাড়া আর তেমন কোনো প্রতিবার নাই, এখানে আর কোনো কিছু লাগবে না। বেসিক্যালি আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে থিওরি খুব ভালো মতো বোঝা লাগবে। ওকে, আচ্ছা, থিওরি ভালো মতো বোঝা লাগবে। দেন পেজ নাম্বার 11 তে এক এক মিল একটা টপিক আছে। এক এক মিল থেকে আশা করা যাচ্ছে কোনো সমস্যা হবে না। শুধুমাত্র লাইক হচ্ছে এক এক মিল যদি প্রকাশ করাতে কি চিহ্ন ব্যবহার করা হয়, এরকম একটা চিহ্ন ব্যবহার করা হয়, দুই দিকে তীর চিহ্ন, এটা লাগতে পারে। এক এক মিল প্রকাশের চিহ্ন, এক এক মিল প্রকাশের চিহ্ন, এটা আমরা একটু মনে রাখবো, এটা অবজেক্টিভের জন্য লাগতে পারে। ওকে, আচ্ছা, ওকে। সমতুল সেটের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যদি দুইটা সেটকে এরকম বর্ণনা করা যায়, লাইক এদের মধ্যে এক এক মিল আছে, সেই ক্ষেত্রে এদেরকে আমরা সমতুল সেট লিখতে পারি। এবং সমতুল চিহ্নটা দেখতে হচ্ছে এরকম একটা পেঁচানো বিয়োগ চিহ্নের মতো, এটাকে আমরা বলি সমতুল চিহ্ন। সো সমতুল সেটের এই জিনিসটা আমরা একটু দেখে করব, ঠিক আছে ভাই, মনে রাখবো। আচ্ছা, ওকে ওকে, ইংলিশ টার্মগুলো। আচ্ছা, সমতুল হচ্ছে ইকুইভ্যালেন্ট, আর এক এক মিল মানে হচ্ছে 1-1 করেসপন্ডেন্স। ওকে, এক এক মিল হচ্ছে 1-1 করেসপন্ডেন্স। আচ্ছা আচ্ছা, এখানে আর কি দেখাইছি আমি? ছেদ আর সংযোগ দেখাইছি। সংযুক্তের ক্ষেত্রে সার্বিক সেট যেটা ইউনিভার্সাল সেট, উপসেট হচ্ছে সাবসেট, ফাঁকা সেট হচ্ছে এমটি সেট। সেটের যে আমি সমতা দেখাইছি মানে প্রকৃত উপসেট যেটা দেখাইছি এটা হচ্ছে প্রপার সাবসেট। সেটের অন্তর বিয়োগ দেখাইছি, বাদ চিহ্ন দিয়ে দেখাইছি, এটা হচ্ছে ডিফারেন্স অফ সেটস। ওকে, দেন ভেন চিত্র মানে হচ্ছে ভেন ডায়াগ্রাম। ওকে, পূরক সেট হচ্ছে কমপ্লিমেন্টারি সেট, শক্তি সেট বা পাওয়ার সেট, এটা আমরা সবাই জানি। সেটের সংযোগ মানে হচ্ছে ইউনিয়ন, আর ছেদ মানে হচ্ছে ইন্টারসেকশন, এটা এগুলো আমরা জানি টুকটাক। সো আমি এক সিরিয়ালে বলে দিলাম, যখন তো প্রয়োজন হবে ভিডিওটা একবার দেখে পুরোনায় দেখে তো শিখে নিস। ওকে, আচ্ছা, ওকে, ইনশাআল্লাহ দেখাবো। আমরা আগে আজকেরটা করি। সো এই হচ্ছে মোটামুটি সেটের রিলেটেড, আলটিমেটলি আর তেমন কিছু নাই। ওকে, দুইটা জিনিস আছে, একটা ফাইনাইট আর ইনফাইনাইট সেট। লাইক ফাইনাইট আর ইনফাইনাইট সেট মানে শান্ত এবং অনন্ত সেট, এই দুইটা টপিক হচ্ছে একটু মাথায় রাখা লাগবে। কজ হচ্ছে এখান থেকে কোশ্চেন আমি দেখছি, দ্যাটস ওয়াই বলতেছি শান্ত এবং অনন্ত সেট। আচ্ছা, শান্ত এবং অনন্ত সেট থেকে যেটা লাগে সেটা মেইন যে জিনিসটা, সেটা হচ্ছে একটার ক্ষেত্রে আমি কাউন্ট করতে পারবো, লাইক কাউন্টেবল। শান্ত সেট হচ্ছে কাউন্টেবল, বা দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি ফাইনাইট সেট, বা মানে ফিনিট, মানে এটা কি আছে, সীমা আছে। সো সীমা আছে, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কি আমরা বলতেছি, আমরা এটা বলতেছি যেটা, সেটা হচ্ছে যে এটাকে আমরা শান্ত সেট বলতেছি বা ফিনিট সেট বলতেছি। ওকে, ফিনিট সেট বলতেছি, দ্যাট মিন্স সীমা আছে, অর্থাৎ গণনা করে আমি এটা সংখ্যা নির্ধারণ করতে পারবো। শান্ত সেটের ক্ষেত্রে গণনাযোগ্য, কাউন্টেবল, রাইট, গণনাযোগ্য বা কাউন্টেবল। ওকে, আরেকটা যেটা, এটা হচ্ছে অনন্ত সেট, যেটা আমরা কি করতে পারবো না, শান্ত না, দ্যাট মিন্স হচ্ছে গণনাযোগ্য না। ওকে, ফাইন। সো আমি যদি কোনো একটা সেট এরকম দেখি, লাইক হচ্ছে 1 1 2 3, তোকে যদি বলে এইটা কি ধরনের সেট, অবশ্যই এটা একটা শান্ত সেট। যদি এরকম কোনো সেট থাকে 1 2 3 ডট 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 ডট, এরকম অনেক কিছু আছে, বা সাপোজ মনে কর ন্যাচারাল নাম্বারের যে সেট, তোকে যখন বলতে পারবো n কি ধরনের সেট, n আমরা জানি প্রকাশ করে ন্যাচারাল নাম্বারকে। আচ্ছা, n প্রকাশ করে ন্যাচারাল নাম্বারকে। সো স্বাভাবিক সংখ্যার সেট, এটা ইনফিনিটি পর্যন্ত যায়। সো অবভিয়াসলি এটা কি রকম সেট, এটা একটা অনন্ত সেট। সো বুঝতে হবে যে কোনটা শান্ত সেট কোনটা অনন্ত সেট। একটা সেট দেখলে আমরা চিনতে পারি যাতে যে শান্ত হচ্ছে সীমা আছে, লিমিট আছে, আর অনন্ত সেটের ক্ষেত্রে কোনো লিমিট নেই, আনলিমিটেড যাইতে থাকবে। ওকে, এই হচ্ছে মোটামুটি পড়া। আচ্ছা, এখানে আর কোনো কিছু? ওকে, ফাইন। আরেকটা অবজেক্টিভ আছে, লাইক শান্ত সেটের সদস্য সংখ্যাকে n অফ a দ্বারা প্রকাশ করা হয়। শান্ত সেটের যে কোনো শান্ত সেট যদি a হয়, তাহলে তার সদস্য সংখ্যাকে n অফ a দ্বারা প্রকাশ করা হয়। n অফ a দিয়ে শান্ত সেটের সংখ্যা, সদস্য সংখ্যাকে প্রকাশ করা হয় যদি a কোনো শান্ত সেট থাকে। ঠিক আছে ভাইয়া? জি জি, পরে আবার দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, পরে আবার দেখতে পারবেন। আমি এটা লাইভে করে রাখবো, লাইক হচ্ছে প্রোফাইলে দেওয়াই থাকবে, আমি এটা ডিলিট করব না। ওকে, এটা গেল হচ্ছে শান্ত সেটের উপাদান সংখ্যা। এই সমস্যা রিলেটেড আর কিছু কি আছে? আর আল্লাহর রহমতে তেমন কিছু নাই। আচ্ছা, ভেন চিত্রের ব্যাপারটা আমি একটু জাস্ট দেখাই দিই, মনে করাই দিচ্ছি। ভেন চিত্র দিয়ে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। সো ভেন চিত্র ব্যাপারটা একটু দেখি। এটা সাপোজ একটা ভেন চিত্র, এইটা সাপোজ একটা সেট, এটা সাপোজ একটা সেট। এইটা প্রকাশ করে a, এই পুরোটা প্রকাশ করে b, এই মাঝখানের যে অংশটুকু এটা প্রকাশ করে হচ্ছে a ইন্টারসেকশন b, এই পুরাটা প্রকাশ করে ইউনিভার্সাল সেট। এবং পুরাটা আলটিমেটলি লাইক হচ্ছে যদি আমি এটা পুরাটাকে একটা সীমার মধ্যে ফেলতে চাই, এই পুরাটা যদি একটা সীমার মধ্যে ফেলতে চাই, এটা পুরাটা আলটিমেটলি প্রকাশ করে হচ্ছে a ইউনিয়ন b। ওকে, এটা আমরা মাথায় রাখবো। সো a b আলটিমেটলি a ইন্টারসেকশন b, এন্ড পুরাটা হচ্ছে a ইউনিয়ন b। আচ্ছা, এইটাই আমার ভেন চিত্র থেকে মনে করা লাগবে। চ্যাপ্টার 1.1 এ আর তেমন কিছু নাই। দেন ফাংশন চ্যাপ্টার 1.2 তে একটু খেয়াল করি ভাইয়া। আচ্ছা, আমি কোথায় পড়ি ভাইয়া? আমি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, আইওটি স্টুডেন্ট, আইওটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ার। ওকে, আমি এইচএসসি দিছি 2016 সাল থেকে। আচ্ছা, 2016 সালে এইচএসসি দিছি নর্ডার্ন কলেজ থেকে।
স্কুল ছিল আমার সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজ মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কলেজ ছিল নটরডেম কলেজ, এসএসসিডিসি 2014 তে, এইচএসসিডিসি 2016 তে। কারেন্টলি আমি হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ফাইনাল ইয়ারের ছাত্র, মেকানিক্যাল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি, আগে এটার নাম ছিল মেকানিক্যাল এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের ইউনিভার্সিটিতে, আইআইটিতে, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এটা হচ্ছে বোর্ড বাজারে গাজীপুরে অবস্থিত। ওকে, আমার নাম হচ্ছে মোহাম্মদ নাহিয়ান শিকদার, এই হচ্ছে আমার পরিচয়। ওকে, সো আমি ঢাকায় থাকতেছি কারেন্টলি। সো ফাংশন এন্ড অনলাইন আমাদের এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা একটু খেয়াল করি ভাইয়া। জি হ্যাঁ, এন জেড কিউ আর চারটাই অনন্ত সেট কিনা? জি ভাইয়া, চারটাই অনন্ত সেট। ওকে, অলরাইট, ওকে, আলহামদুলিল্লাহ। সো মোটামুটি এই হচ্ছে আমাদের পড়ালেখা। সো ফাংশন, সেট, সেটের কাজ শেষ। এবার আমরা ফাংশন নিয়ে একটু পড়বো। অন্য এবং ফাংশন, অন্য এবার রিলেশন। হোয়াট ইজ রিলেশন? রিলেশন মিন্স আমাদের একটা যে কোনো একটা কিছু যদি আমরা দুইটা যে কোনো বস্তু, সাপোজ এ এন্ড বি কে যদি আমরা কোন একটা যে কোনো একটা ইকুয়েশন অর হচ্ছে একটা ইনইকুয়ালিটিস এর মাধ্যমে প্রকাশ করতে পারি, বা এ আর বি কে যদি আমরা কোন একটা চক্রের মধ্যে ফেলে দিতে পারি যে কোনো উপায়ে, সেক্ষেত্রে একটা সাইকেলে ফেলে দিতে পারলে ওইটাই হবে একটা রিলেশন বা অন্যয়। সো অন্যয় এবং ফাংশন, এখান থেকে আমাদের অবজেক্টিভে যদি কিছু লাগে সেই ক্ষেত্রে এখানে আর কি কিছু আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, ডোমেন এবং কোডোমেন এই দুটার মধ্যে একটু মাথায় রাখার চেষ্টা করব। লাইক ডোমেন হচ্ছে আমার আলটিমেটলি হচ্ছে ডোমেন, তো ডোমেনই, কোডোমেন অ্যাকচুয়ালি রেঞ্জ। সো ডোমেন এন্ড রেঞ্জ এই দুটা হচ্ছে কি আমরা যদি ডিফাইন করতে চাই আলাদা ভাবে, ডোমেন থাকলো ডোমেন, রেঞ্জের আরেক নামই হচ্ছে আলটিমেটলি আমার কোডোমেন, এটা মাথায় রাখবো। সো কোডোমেনকে এক কথায় রেঞ্জ বলা যায়। ওকে, এই একটা অবজেক্টিভ আছে। এখানে আর কাজের ওরকম কেমন কিছু কি আছে? না, তেমন কিছু নাই আলহামদুলিল্লাহ। ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন বের করার একটা প্রসেস খুবই সিম্পল দেখাই দিচ্ছি, এটা একটু মনে করে রাখ। কোন একটা ফাংশনের সাপোজ তোকে ইনভার্স ফাংশন বের করতে বলছে, সাপোজ তোকে দেওয়া আছে লাইক ধর y না f of x equals to, সাপোজ f of x equals to x স্কয়ার প্লাস 9x, এরকম একটা কিছু দেওয়া আছে। আমাকে বলতেছে x স্কয়ার প্লাস 9x, আর একটু বেটার দেখাই, x স্কয়ার প্লাস 9, সাপোজ এরকম একটা ফাংশন দেওয়া আছে। আমাকে বলতেছে এটা বিপরীত ফাংশন বের করতে, ঠিক আছে? আচ্ছা, আমাকে এটা বিপরীত ফাংশন বের করতে বলতেছে। ওকে, একটু খেয়াল করি ভাইয়া, f of x equals to x স্কয়ার প্লাস 9, এটা যদি ফাংশন হয় আমরা ফার্স্ট এটাকে y ধরে নিব খুব ফাস্টলি করার জন্য। y ধরে আলটিমেটলি x স্কয়ার ইকুয়ালস টু হবে কি y 9, দেন আলটিমেটলি x ইকুয়ালস টু হবে প্লাস মাইনাস √y 9। সো এই জায়গাতে এই ফাংশনটার আমি যদি ইনভার্স ফাংশন বের করতে চাই, কিছুই না, x এর যে ভ্যালুটা আসছে এটা থেকে আমরা এই y গুলোকে, y থাকবে অবশ্যই, y টাকে x দ্বারা রিপ্লেস করে দিব। আবার খেয়াল বলি, যে ফাংশনটা দেওয়া থাকবে ওটাকে মনে মনে y ধরবো, y ধরে x এর ভ্যালু বের করব, যেখানে অবশ্যই শুধুমাত্র y থাকবে ধ্রুবক ভেরিয়েবল হিসাবে বা চলক হিসাবে, ওই y কে যদি আমরা x দ্বারা রিপ্লেস করে দিই আলটিমেটলি মেইন ফাংশনের ইনভার্স ফাংশন পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের শেখা প্রথম শর্টকাট টেকনিক। ওকে, এটা মাথায় রাখি আমরা। আচ্ছা, এই একটা গেল। আফটার দ্যাট ডোমেন রেঞ্জ বের করতে আমরা মোটামুটি সবাই পারি। ডোমেন রেঞ্জ বের করে আমি আর দেখাচ্ছি না, ডোমেন রেঞ্জ হচ্ছে নিজেরা হালকা পাতলা একটু শিখে নিব, কাজে লাগবে ইনশাআল্লাহ, একটু শিখে নিব ডোমেন রেঞ্জ। এক এক ফাংশন কখন হয়? যদি হচ্ছে সিঙ্গেল ডোমেন, মানে লাইক হচ্ছে একই ডোমেনের জন্য একই রেঞ্জ পাওয়া যায়, একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ, একাধিক কোনো কিছু পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে এক এক ফাংশন। ওকে, অনটু ফাংশন বা সার্বিক ফাংশন, সার্বিক ফাংশনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যেটা লাগবে সেটা হচ্ছে এটা ডেফিনেশনের মধ্যে লাইক একটা কথা আছে যে প্রথম সেটটার মানে বি এর প্রত্যেকটা, লাইক হচ্ছে একটা সেট যদি এ হয়, একটা সেট যদি বি হয়, এবং আমাকে যদি এরকম বলে যে হচ্ছে গিয়ে লাইক যদি এরকম বলে যে বি এর যে উপাদানগুলো, এই প্রত্যেকটা উপাদান যদি এ এর প্রতিবিম্ব হয় বা হচ্ছে মিরর ইমেজ হয়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো আলটিমেটলি, একটু খেয়াল করি sin থিটার রেঞ্জ কি? sin থিটার রেঞ্জ হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত। এটা হচ্ছে sin থিটার রেঞ্জ, -1 থেকে +1 পর্যন্ত। ওকে, এই ট্রিগোনোমেট্রিক রেঞ্জগুলো আমি বলবো, ট্রাইগোনোমেট্রিকের পার্টে আসলে আমি বলবো, অবশ্যই বলবো, একটু ধৈর্য ধরি ভাইয়া, প্যারা নাই, আমি এগুলো বলবো। ওকে, সো অনটু ফাংশন একটা, এগুলা দেখবো একটু। অন্য ফাংশনের লেখচিত্র থেকে আমাদের কিছু লাগবে না, গ্রাফ রিলেটেড কিছু দেখার কোনো প্রয়োজন নাই। চ্যাপ্টার 1 শেষ আমাদের। চ্যাপ্টার 2 তে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আংশিক ভগ্নাংশ। এটা শর্টকাট টেকনিকটা আমি এখন দেখাবো। সো আংশিক ভগ্নাংশটা দেখাচ্ছি। এটা ছাড়া আর কিছু কি লাগবে? আংশিক ভগ্নাংশ ছাড়া আর লাগবে উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে বড় যে উৎপাদক আছে, লাইক হচ্ছে এখানে রাইট, ফর্মুলাগুলো মনে রাখার খুব ট্রাই করব, ফর্মুলাগুলো মনে রাখা লাগবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আচ্ছা, আমি আর কথা না বাড়াই আংশিক ভগ্নাংশের ব্যাপারটা দেখাই ফেলি। ওকে, সাপোজ মনে করো কিভাবে আংশিক ভগ্নাংশ শর্টকাটে করা যায়। ওকে, নিরজ ইমেজ বলতে কি বোঝায়? প্রতিবিম্ব বা মিরর, ঠিক আছে, মানে হচ্ছে ছায়া, এরকম কথাবার্তা। ওকে, আচ্ছা,
ডোমেন রেঞ্জ দেখাবো, ডোমেন রেঞ্জ একটু কষ্ট করে নিজেরা দেখে নে ভাইয়া, ডোমেন রেঞ্জ হচ্ছে বেশ সময় সাপেক্ষ জিনিস, নিজেরা একটু দেখে নে, ইজি জিনিস, জাস্ট এটা মনে রাখবি যে আমি যেই মানগুলো ইনপুট করতে পারবো সেটা হচ্ছে আমার ডোমেন, আর যেই মানগুলো আমি আউটপুট হিসেবে পাবো এটা হচ্ছে আমার রেঞ্জ। ইনপুট হচ্ছে আমার ডোমেন, আউটপুট হচ্ছে আমার রেঞ্জ, এইভাবে মনে রাখা ট্রাই করবো। ওকে, আচ্ছা ঠিক আছে। নেক্সট ওয়ান হচ্ছে আমাদের যেটা লাগবে এই চ্যাপ্টার 2 এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ শর্টকাটে করার প্রসেস। কজ আংশিক ভগ্নাংশ আমাদের অনেক বড় ম্যাথ, অবজেক্টিভে আসলে আমরা কোনোদিনই আংশিক ভগ্নাংশ হাতে করে অত টাইম নেই আমাদের পড়ার। সো আমি একটা র্যাপ দিয়ে দেখাচ্ছি কিভাবে শর্টকাটে আংশিক ভগ্নাংশ মিলানো যায়। সো একটু খেয়াল করি ভাইয়া, x² - 5x + 6, সাপোজ এটার আংশিক ভগ্নাংশ আমাকে করতে হবে। যদি আমাদের এটা নরমালি করতে তো আমরা কি করতাম, এটা উৎপাদকের বিশ্লেষণে করতাম, ঠিক আছে। করার পরে বিশাল বড় বড় করে একবার a ধরতাম, একটা b ধরতাম, b ধরার পর সমতুল চিহ্ন দিতাম, বড় বড় করে a আর b এর ভ্যালু বের করতাম। অত কষ্ট করার কোনো প্রয়োজন নাই। দেখেন ভাই একটু খেয়াল করি, 3x - 8 প্রথমত উৎপাদকের বিশ্লেষণ করতে হবে, কিছু করার নাই, এটা মাস্ট। সো +6 গেল। আফটার দ্যাট 3x - 8, so x কমন নিলে x - 2 -3 কমন নিলে x - 2, আলটিমেটলি এখান থেকে আমি উৎপাদকটা পাচ্ছি 3x - 8 ডিভাইডেড বাই x - 2, যদি আমি কমন নেই x - 2 x - 3। ওকে, আচ্ছা ঠিক আছে। আফটার দ্যাট এবার যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এটাকে আমার আংশিক ভগ্নাংশ করতে হবে। সো আংশিক ভগ্নাংশ করার জন্য আমার যেটা করা লাগবে, লাইক অবভিয়াসলি কি একটা আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশনের মধ্যে কি হয়, নিচের যে হরগুলো আছে, লাইক হচ্ছে আমার এটাকে কি বলে, ডেনোমিনেটর আর একটা নিউমারেটর, মেবি নিউমারেটর বলে, আই এম নট শিওর অ্যাবাউট দ্য, ডেনোমিনেটর বা নিউমারেটর কিছু একটা বলে, আমার এক্সাক্ট খেয়াল নাই, লব আর হরকে আমি ইংলিশ টার্মগুলো ভুলে গেছি। সো একটু খেয়াল করি, x - 2 আর x - 3 নিচে যেগুলো আছে, আমি উপরে নিচ করে বলার ট্রাই করতেছি, ইংলিশ ভার্সন স্টুডেন্ট প্লিজ ফরগিভ মি, আমার এটা খেয়াল নেই অ্যাকচুয়ালি ডেনোমিনেটর নাকি নিউমারেটর কোনটা কি। ওকে, সো x - 2 আর x - 3 এই দুইটা হচ্ছে আলটিমেটলি কি আছে বলতো, এই দুইটা আলটিমেটলি হচ্ছে হ্যাঁ জি ভাইয়া, রেকর্ড করার কোনো প্রয়োজন নাই ভাইয়া, আমি লাইভে এটা দিয়ে রাখছি, আমি প্রোফাইলে এটা দিয়ে দিব, এটা আমি ডিলিট করব না, রিল্যাক্স, এটা আমি প্রোফাইলে দিয়ে রাখবো, আমি ডিলিট করব না, রেকর্ড করার প্রয়োজন নাই। তোমরা প্লিজ কাইন্ডলি ভিডিওটাতে কনসেন্ট্রেট করো, পড়ায় কনসেন্ট্রেট করো, এগুলো কিছু করা লাগবে না। ওকে, সো আলটিমেটলি আমরা এখানে দেখতেছি যে এটার কয়টা ফ্যাক্টর আছে, উৎপাদক কয়টা আছে, নিচে উৎপাদক আছে দুইটা, উৎপাদক আছে দুইটা, হরের মধ্যে উৎপাদক আছে দুইটা। সো পার্শিয়াল ফ্র্যাকশনে অবশ্যই এরকম ব্যাপারটা আসবে, লাইক হচ্ছে একটা হবে x - 2 একটা উৎপাদক হবে, x - 3 একটা উৎপাদক হবে, রাইট? আচ্ছা ঠিক আছে। সো কেয়ারফুল থাকবে অ্যাবাউট দ্যাট, যে যখন আমি যেটাকে আমি ধরবো, লাইক ধর আমি x - 2 নিয়ে কাজ করতেছি, x - 2 নিয়ে যখন আমি কাজ করব তখন x - 2 কে মনে মনে আমি 0 ধরবো, x - 2 কে মনে মনে আমি 0 ধরবো। ওকে ফাইন, একটু ডিটেইল করে লিখতেছি বোঝানোর জন্য, খেয়াল করি। সো আমি একটু দেখি, এটাকে আমি লিখলাম x - 2 সাপোজ, এটাকে আমি লিখলাম x - 3 সাপোজ। ওকে, সো যখন যেটাকে আমি হচ্ছে ফিক্স ধরবো, এটাকে আমি প্রথমত ফিক্স ধরতেছি, এই দুই ভগ্নাংশের ক্ষেত্রে দুইটাকে আলাদা আলাদা ফিক্স ধরতেছি। খেয়াল করি ভাইয়া, যখন আমি এটাকে ফিক্স ধরবো মনে মনে এটাকে 0 ধরবো, 0 ধরলে আমি একটা ভ্যালু পাবো অবশ্যই x এর, লাইক এখানে x এর ভ্যালু আমি পাবো 2, এখানে আমি পাবো x এর ভ্যালু 3, রাইট? দুইটা ভগ্নাংশের ক্ষেত্রে, দুইটা পার্শিয়াল ফ্র্যাকশনে, দুইটা ফ্যাক্টরের ক্ষেত্রে দুইটা ভ্যালু আমি একটা পাবো 2, একটা পাবো 3, অবভিয়াসলি একটা 2 পাবো, একটা 3 পাবো, রাইট? আচ্ছা, সো 2 আর 3 পাচ্ছি। নাও যেই জায়গায় যেই ভ্যালুটা পাবো ও বাদে বাকি সবকিছুতে আমি ওই ভ্যালুটা বসাবো। আবারো বলতেছি, সাপোজ আমি x - 2 কে আমি এখানে হচ্ছে ফিক্স ধরছি, এটাকে মনে মনে 0 ধরে আমি ভ্যালুটা মাথায় রাখছি 2, এই দুইটা এইটা যে বাদে বাকি সব জায়গায় বসাবো। সো আলটিমেটলি কি হবে, 3 * 2 - 8 * 2 - 3। সেম ভাবে যখন এটাকে আমি ফিক্স ধরছি, এটা থেকে পাওয়া ভ্যালু হচ্ছে আমার x = 3, এইটা বাদে বাকি সব জায়গায় x = 3 বসবে, লাইক 3 * 3 - 8 ইনটু হচ্ছে 3 - 2। আই হোপ ইউ আর ক্লিয়ার। লাইক আমি কি করছি আবার একবার বলি, x - 2 কে ফিক্স ধরছি, x এর ভ্যালু আসছে মনে মনে 2, এই ভ্যালুটা আমরা 3x - 8 এর ax এ বসাইছি, x - 3 এর ax এর জায়গায় বসাইছি। এগেইন যখন আমি x - 3 কে ফিক্স ধরলাম, x এর ভ্যালু মনে মনে আসছে 3, সো আলটিমেটলি x এর ভ্যালু লাইক 3x - 8 এর x এর জায়গায় 3 বসাইছি, x - 2 এর x এর জায়গায় 3 বসাইছি। আই হোপ ইউ আর ক্লিয়ার। ওকে, আচ্ছা এটা একটু x - 2, সো 3 - 2 হবে। সো আলটিমেটলি এখান থেকে আমি 6 - 8, দ্যাট মিন্স -2 ডিভাইডেড বাই আমি পাচ্ছি -1 ইনটু x - 2, এখান থেকে আমি প্লাস চিহ্ন দিলাম, 3 × 9 - 8 হচ্ছে 1, 9 - 8 হচ্ছে 1, x - 3, 3 - 2 হচ্ছে x - 3। সো আলটিমেটলি এরকমই থাকলো। ওকে ফাইন। সো এখন আমি খুব ইজিলি এটাকে সুন্দর করে লিখতে পারি, লাইক 1/x - 3, বা হচ্ছে একটু সাজায় যদি লিখি, সাজায় লিখলে কি হবে, মাইনাসে মাইনাসে কাটা যায়, 2/x - 2 প্লাস 1/x - 3। ওকে, দেখ কত সহজে আমি জিনিসটা করে ফেললাম, রাইট? আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করি ভাইয়া, এনাফ বড় হচ্ছে বাট তাও এটা হচ্ছে প্র্যাকটিসের উপর খেয়াল করবে। ওকে,
-2 আর -3 ওকে x - 2 যদি 0 হয় তাহলে x এর ভ্যালু কত পাই আমরা 2 পাই x - 3 যদি 0 হয় x এর ভ্যালু কত পাই 3 পাই আই হোপ ইউ আর ক্লিয়ার ওকে ভাইয়া আচ্ছা -2 আর -3 কেন হলো না বুঝতে পারছি আমি আবারো বলতেছি যেটাকে ফিক্স ধরবো ওইটাকে মনে মনে 0 ধরবো 0 ধরে x এর ভ্যালু বের করব x - 2 যদি 0 হয় x এর ভ্যালু 2 হয় x - 3 যদি 0 হয় x এর ভ্যালু 3 হয় নিচে দেখা যাচ্ছে না নিচের কোনো কিছু দেখার জন্য কমেন্ট সেকশনটা একটু ডান দিকে সোয়াইপ করবি নিচের কিছু দেখার জন্য কমেন্ট সেকশনটা ডান দিকে সোয়াইপ করবি ওকে ডান দিকে সোয়াইপ করবি আই হোপ ইউ আর ক্লিয়ার মাইনাস কেন একটু খেয়াল করি 6 মাইনাস এটা হচ্ছে এইজন্য -2 আসছে এখানে 2 - 3 এর জন্য -1 আসছে সো -1 আর এই মাইনাসটা কাটাকাটি কি আলটিমেটলি 2/x -2 চলে আসছে ওকে আই হোপ ক্লিয়ার ওকে কমেন্ট সেকশন ডান দিকে সোয়াইপ করলে নিচের লেখা সহ উপরের পুরো লেখা দেখতে পারবি ওকে ভাইয়া আচ্ছা আরেকবার বলতেছি প্রথমত উৎপাদকে বিশ্লেষণ করব উৎপাদকে বিশ্লেষণ করার পরে এই পর্যন্ত আমার আনা লাগবে এই পর্যন্ত আমরা আগে আনা শিখছি আফটার দ্যাট যে দুইটা ফ্যাক্টর আমরা পাবো উৎপাদক আমরা পাবো হরে দেন আমরা কি করব প্রত্যেকটাকে একবার এটাকে ফিক্স ধরবো একটা আর এটাকে ফিক্স দিব মাঝখানে চিহ্ন দিব প্লাস মাঝখানে চিহ্ন দিব অলওয়েজ প্লাস এটা যাতে মিস না হয় আচ্ছা প্লাস দেওয়ার পরে দেন আলটিমেটলি যেটাকে ফিক্স ধরবো ওইটাকে মনে মনে 0 ধরবো 0 ধরার পরে আলটিমেটলি যেই ভ্যালু পাবো লাইক x - 2 কে 0 ধরলে আমি 2 পাবো x - 3 কে 0 ধরলে আমি 3 পাবো দেন এই 2 আর 3 ভ্যালুগুলা এই জায়গাটা বাদে বাকি সব জায়গায় বসাবো এইটা বাদে বাকি সব জায়গায় বসাবো লাইক x এর জায়গায় 2 বসছে x - 3 এর এই x এর জায়গায় 2 বসছে x এর জায়গায় 3 বসছে x - 2 এর এই x এর জায়গায় 3 বসছে সো আলটিমেটলি সুন্দর মতো বসাইছি কাটাকাটি করছি এন্ড আমরা আংশিক ভগ্নাংশ পেয়ে গেছি আই হোপ অল অফ ইউ আর ক্লিয়ার ওকে সো এইভাবে হচ্ছে আংশিক ভগ্নাংশ করার প্রসেস এখন কথা হচ্ছে ভাইয়া সব আংশিক ভগ্নাংশ কিভাবে করা যাবে উত্তর হচ্ছে না যদি এরকম কোন আংশিক ভগ্নাংশ থাকে যার হরের মধ্যে এই জাতীয় রাশি আছে x² + 8 এই টাইপের রাশি আছে আর x² এমন কিছু আছে যেটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারতেছি না এই জাতীয় কোনো কিছুকে আলটিমেটলি এই প্রসেসে আংশিক ভগ্নাংশ করা যাবে না সাধারণত নর্ডান কলেজে আমি এখন পর্যন্ত আমি যতটুকু অভিজ্ঞতা আছে এই জাতীয় অবজেক্টিভগুলো বা এই জাতীয় কোশ্চেনগুলো আসে নাই নরমালি এই টেকনিকটা তুমি জানো কিনা এটা শেখানোর মানে এটা দেখার জন্য অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা দেওয়া হয় আংশিক ভগ্নাংশটা দেওয়া হয় এই টেকনিকটা ইন্টারে খুব কাজে লাগে খুবই কাজে লাগে ঠিক আছে ভাইয়া সো দ্যাটস ওয়াই হচ্ছে আলটিমেটলি আশা করা যাচ্ছে যে এই জাতীয় কোশ্চেনগুলো আসবে না যেগুলো সিম্পল মিডল টার্ম করা যায় উৎপাদকে বিশ্লেষণ করা যায় ফ্যাক্টর করা যায় সেগুলোই আসবে আশা করা যায় তো আশা করি ভাইয়া বুঝতে পারছো আচ্ছা কোশ্চেন ভাইয়া উপরে যা যদি কিছু মানে উল্টাপাল্টা এরকম থাকে ভাইয়া লবে কি আছে ইম্পর্টেন্ট না হরে কি আছে ইম্পর্টেন্ট নিচে কি আছে এটা ইম্পর্টেন্ট উপরে ধর এখানে x² + 8 আছে x³ + 9 আছে x³ + 6x + 9 আছে কি আছে উপরে এটা ডাজন্ট ম্যাটার আমার নিচে কি আছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট আই হোপ অল অফ ইউ আর ক্লিয়ার ঠিক আছে ভাইয়া সো আরেকটা কাজ যেটা সেটা হচ্ছে এই রকম প্রসেসটা তখনই অ্যাপ্লাই করা যাবে যদি ভগ্নাংশটা রিয়েল ফ্র্যাকশন হয় মানে প্রকৃত ভগ্নাংশ হয় অপ্রকৃত ভগ্নাংশ হলে আগে এটাকে প্রকৃত বানায় নিতে হবে সাপোজ মনে কর একটা ম্যাথ দেখাই দিচ্ছি একটু প্রকৃত করে ছোট্ট একটা জিনিস সাপোজ মনে কর x³ + 6x² + 9 ডিভাইডেড বাই x² + 6x + 3 সাপোজ এরকম কিছু একটা দেওয়া আছে খেয়াল করে দেখি এটা উপরে হচ্ছে x³ সাপোজ তো একটু খেয়াল করে দেখি উপরের ক্ষেত্রে মানে উপরেরটার জন্য ভাইয়া একটু কেয়ারফুল ভাইয়া উপরেরটার জন্য হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3 নিচেরটার জন্য হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2 আমরা জানি পাওয়ার বিশিষ্ট যে রাশিগুলা এদের ক্ষেত্রে হরের এবং লবের যদি হরে পাওয়ারের ম্যাক্সিমাম পাওয়ার লবের ম্যাক্সিমাম পাওয়ারের চাইতে ছোট হয় আবার বলতেছি হরের ম্যাক্সিমাম পাওয়ার যদি লবের ম্যাক্সিমাম পাওয়ারের চেয়ে ছোট হয় লাইক এখানে লবে ম্যাক্সিমাম পাওয়ার 3 এখানে হরে ম্যাক্সিমাম পাওয়ার 2 সো এইটা হচ্ছে অবশ্যই হরেরটা লবের চেয়ে ছোট সো যদি এরকম হয় এই ক্ষেত্রে এটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশের জন্য প্রথমে যেটা করতে হবে আগে প্রকৃত বানাইতে হবে কি রকম ভাবে লাইক নিচে যেটা আছে পাওয়ার ডিফারেন্সটা যত খেয়াল করি ভাইয়া পাওয়ার ডিফারেন্স কত এখানে 3 এখানে 2 ম্যাক্সিমাম পাওয়ার ডিফারেন্স 1 তাহলে x এর উপর যদি 1 বসাই কত পাবো আমরা x পাবো সুন্দর মতো x ইনটু নিচের সংখ্যাটা হুবহু লিখে দিব ডিফারেন্সটা লিখে দিলাম নিচে যা ছিল তেমন রাখলাম এবার দেখব যে আমি কি কি এক্সট্রা লিখছি কি কি লিখি নাই x³ + 6x² লিখছি 3x প্লাস আছে 9 তাহলে -3x + 9 আই হোপ অল অফ ইউ আর ক্লিয়ার কি করছি ভাইয়া আরেকবার বলি নিচে যেটা আছে পার্থক্য যতটুকু লাইক এখানে যদি x⁴ থাকতো তাহলে আমি এই জায়গায় x² লিখতাম এই জায়গায় যদি x⁵ থাকতো তাহলে আমি এই জায়গায় x³ লিখতাম আই হোপ অল অফ ইউ আর ক্লিয়ার কি করতে হবে ভাইয়া এই যে উপরের আর নিচের যে পাওয়ার ডিফারেন্সটা হচ্ছে মাথায় রাখতে হবে সো এখানে আমার ছিল হচ্ছে কিউব ছিল এবং নিচে হচ্ছে স্কয়ার ছিল সো পাওয়ার ডিফারেন্স 1 ছিল মানে x এর উপর পাওয়ার হচ্ছে 1 দ্যাটস ওয়াই আমরা কি করছি সুন্দর মতো x লিখছি লিখে নিচের যে সংখ্যা নিচের যে রাশিটা কোয়ান্টিটিটা ছিল পুরোটা বসাই দিছি গুণ আকারে এবার আমি দেখতেছি আমি কি লিখছি
x কিউব 6x স্কয়ার প্লাস 3x কোথাও ছিল না, সো মাইনাস 3x করে দিচ্ছি ব্যালেন্স আনার জন্য। প্লাস 9 ছিল, লিখছি আমি, লিখি নাই, সো প্লাস 9 লিখে দিচ্ছি। আফটার দ্যাট খুব ইজিলি এখন আমরা পরের লাইনটা লিখতে পারবো। কি রকম লিখতে পারবো, লাইক এইটাকে এখন যদি আমি আলাদা করে দিই, x স্কয়ার প্লাস 6x প্লাস 3 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 6x প্লাস 3, এটা আমি জাস্ট একটা एग्जांपल দেখাইছি। সো আশা করি কারোর বুঝতে প্রবলেম হওয়ার কথা না, জাস্ট একটা एग्जांपल ছিল। এই কারণে হচ্ছে নিচের যে রাশিটা এটা প্রপারলি এখনো উৎপাদকে বিশ্লেষণ করা পসিবল না, এই জন্য আমি জাস্ট বললাম যে সেটা আমি একটা एग्जांपल দেখাইছি। ওকে, তো কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি গেলে আলটিমেটলি কি থাকবে, x থাকবে প্লাস হচ্ছে -3x প্লাস 9 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 6x প্লাস 3। তো আংশিক ভগ্নাংশ করব হচ্ছে এই পার্টটুকুর। এই পার্টটা কি আমার আংশিক ভগ্নাংশ করা লাগবে? উত্তর হচ্ছে না, এই পার্টটার কোনো পার্শিয়াল ফ্র্যাকশন করা লাগতেছে না, এটা একটা পূর্ণ রাশি চলে আসছে। যেই পার্টটার আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে শুধু এইটা নিয়ে পরবর্তীতে আমরা কাজ করব, আগের প্রসেসটার মতো সেম প্রসেসে। আমি আবারো বলতেছি, নিচেরটা এখানে এই ম্যাথটার জন্য নিচেরটা আমার উৎপাদক বিশ্লেষণ যোগ্য না, এটা আমি জাস্ট एग्जांपल হিসেবে দেখাইছি। ওকে, এটাতে যেরকম রাশি থাকবে এটা অবশ্যই উৎপাদন যোগ্য থাকবে, উৎপাদক বিশ্লেষণ যোগ্য থাকবে আশা করা যায়। ওকে, আই হোপ অল অফ ইউ আর ক্লিয়ার। আচ্ছা, এইটা গেল আংশিক ভগ্নাংশটা। কেন এত সময় নিয়ে দেখাচ্ছি ভাইয়া, কজ এটা থেকে আমি নিজে কোশ্চেন ফেস করছি এবং আমি দেখছি আমার সময় প্রত্যেকেরই এক সেটের, প্রত্যেকের সেটের মধ্যে একটা আংশিক ভগ্নাংশের ম্যাথ ছিল এবং এরপরেও প্রত্যেকবারই আমি আংশিক ভগ্নাংশের ম্যাথ খেয়াল করছি। তো ভালো মতো এই শর্টকাট টেকনিকটা শিখে রাখি, কাজে লাগবে ভাইয়া। ওকে, আলহামদুলিল্লাহ। সো আলহামদুলিল্লাহ, আংশিক ভগ্নাংশ নিয়ে কাজ শেষ। এই চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট আর তেমন কিছু কি আছে, উৎপাদকের বিশ্লেষণগুলো আছে। উৎপাদকের বিশ্লেষণগুলো মাথায় রাখার জন্য আরেকটা জিনিস মনে রাখবো, ফর্মুলাটার প্রতিপাদন, লাইক x, আমরা সবাই মোটামুটি দ্বিঘাত সমীকরণের যে ফর্মুলাটা, এটা একটু ভালো মতো মাথায় রাখবো সবাই। আমি জানি দ্বিঘাত সমীকরণের ফর্মুলাটা অ্যাকচুয়ালি সরাসরি হায়ার ম্যাথে নাই, এটা অ্যাকচুয়ালি জেনারেল ম্যাথের পার্ট, বাট আলটিমেটলি দ্বিঘাত সমীকরণের ফর্মুলাটা মাথায় রাখা খুব জরুরি, বিকজ আমরা যখন উৎপাদকের বিশ্লেষণ করতে যাব, জানি না আমার নীল মার্কারটা কি হয়েছে, এটা কালি নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু যদি 0 হয়, আমরা সবাই জানি x এর ভ্যালুটা কি হয় ভাইয়া বলতো, -b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac। আচ্ছা, আমি যদি এটা নরমাল ক্লাসে তো আমি এটা প্রতিপাদনটা দেখাই দিতাম, বাট আই হোপ প্রতিপাদনটা এখন আমার শেখার কোনো প্রয়োজন নেই। আমরা ফর্মুলাটা মনে রাখবো, এই ফর্মুলার সাহায্যে আমরা x এর ভ্যালু ডাইরেক্ট বের করব। এটা কি কাজে লাগবে ভাইয়া, সাপোজ তোকে এমন একটা উৎপাদকের বিশ্লেষণ দিছে, যেটার উৎপাদকের বিশ্লেষণ তুই আলটিমেটলি জানিস না, সাপোজ জানিস না। সো আমার উৎপাদকের বিশ্লেষণ জানার জন্য আলটিমেটলি এই উৎপাদকে আমাকে অ্যাকচুয়ালি কি শেখায় বলতো, উৎপাদকে আমার অ্যাকচুয়ালি শেখায় হচ্ছে, আচ্ছা ভাইয়া নামাজে যখন ওয়াক্ত হবে, আমি কিছুক্ষণ লাইক হচ্ছে আমাদের একটু লেট হবে, বাট হচ্ছে আমরা নামাজ আশা করি কাজ হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। সো আমরা কন্টিনিউ করি নামাজ, জামাতে হয়তো আজকে পড়া হবে না, আমার নিজেরও মিস যাবে, সো প্লিজ ডোন্ট মাইন্ড, হ্যাঁ কিছু মনে নিস না। আচ্ছা ঠিক আছে, ওকে, একটু খেয়াল করি ভাইয়া, -b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac বাই 2ac। আচ্ছা একটু খেয়াল করি, এটার মধ্যে একটু দেখি ভাইয়া, -b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac বাই 2ac, এখান থেকে আমরা x এর ভ্যালুটা পেয়ে যাব, রাইট? ইকুয়েশনের যে কোনো একটা ইকুয়েশনের x এর ভ্যালু পাবো। তো x এর ভ্যালুটা যেটা হবে, মানে হচ্ছে আমাকে ধর এটার উৎপাদকে বিশ্লেষণ করতে দিছে, তাহলে এটার দুইটা উৎপাদক আমার লাগবে। লাইক কিভাবে বুঝলাম দুইটা উৎপাদক, দেখ পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 2। সো দ্বিঘাত সমীকরণের উৎপাদক হচ্ছে অলওয়েজ দুইটা। সো x এর ভ্যালুগুলো আমার জানা লাগবে, দেখবো যে এখান থেকে ফর্মুলা বসালে x এর দুইটা ভ্যালু পাবো, লাইক 3 and 3, দ্যাট মিন্স 3 পাবো। সো 3 পাওয়ার পরে আলটিমেটলি তাহলে উৎপাদকগুলো কি হবে, x - 3 * x - 3, দ্যাট মিন্স যে রেজাল্টগুলো আসবে x মাইনাস বসবে ফর্মুলার, রেজাল্টগুলো সুন্দর মতো ওই জায়গায় বসে যাবে। সাপোজ এখানে যদি -3 আসতো, এখানে -3 বসতো, উৎপাদকটা আসতো x + 3। আই হোপ অল অফ ইউ আর ক্লিয়ার। ওকে ভাইয়া, একটু খেয়াল করি। সো এই জিনিসটা একটু মনে রাখার ট্রাই করব ভাইয়া। ওকে, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে, আই হোপ ক্লিয়ার দেখা যাচ্ছে, ফোকাসটা খুব অল্প সময়ের জন্য যায় ভাইয়া, অল্প সময়ের জন্য যায়, এখন ঠিক আছে। ওকে, আচ্ছা, সো আই হোপ অল অফ ইউ আর ক্লিয়ার। কি করতে হবে, x এর ভ্যালুগুলো বের করতে হবে, ফরম্যাট হবে লাইক x এর ভ্যালু যদি a এবং b হয় দ্বিঘাত সমীকরণ থেকে, তাহলে উৎপাদক হবে x স্কয়ার, এই জিনিসটার উৎপাদক হবে x - a * x - b। ওকে, সো আমাদের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালুগুলো বের করা, এই ফর্মুলাতে আমরা ভ্যালুগুলো বের করব। ওকে, এই চ্যাপ্টার শেষ। আফটার দ্যাট চ্যাপ্টার 3 হচ্ছে জ্যামিতিক চ্যাপ্টার। জ্যামিতিক চ্যাপ্টারে হচ্ছে গিয়ে যেটা যদি অবজেক্টিভ রিলেটেড লাগে, সেক্ষেত্রে লাগবে হচ্ছে তোমাকে লম্ব বিক্ষেপ যে ব্যাপারটা, লম্ব বিক্ষেপ ব্যাপারটা আলটিমেটলি আমাকে বের করতে দিতে হতে পারে। তো কিভাবে আমি বের করব ভাইয়া, এটা একটু মনে রাখবো। কিছুই না ভাইয়া, সাপোজ মনে করি এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এটা লম্ব বিক্ষেপ যদি বলে, এটা একটা স্থূলকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, এখানে থিটা হচ্ছে গ্রেটার দ্যান 90 ডিগ্রি। সো এটা একটা স্থূলকোণী ত্রিভুজ, ঠিক আছে, স্থূলকোণী ত্রিভুজ, একটু খেয়াল করি ভাইয়া। আচ্ছা জি, ক্যালকুলেটরে করা যায়। ইন কেস ধর আমি জাস্ট বলতেছি, ঠিক আছে, আমি জাস্ট বলতেছি ইন কেস যে প্রবলেম যদি হয়, প্রবলেম হলে হাতে হাতে কিভাবে ম্যানুয়ালি যাতে সব কাজ করা করতে দিচ্ছি, আমি ওটা শিখাই দিচ্ছি। ক্যালকুলেটর যদি ইউজ করতে পারিস তাহলে তো করলি, সমস্যা তো নাই আমার,
বাট ইন কেস ধর মনিটরিং হলে আমি বললো ক্যালকুলেটর ইউজ করতে না, সেই ক্ষেত্রে তো প্রবলেম হবে। সো আমি আলটিমেটলি ম্যানুয়ালি সবকিছু দেখাই দিচ্ছি। ওকে আচ্ছা, সো থিটা হচ্ছে আমার যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কি মানে 90 ডিগ্রির চেয়ে বড় হয়, এটা একটা স্থূলকোণী ত্রিভুজ, রাইট? সো সবসময় মনে রাখবো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লাইক এটা একটা স্থূলকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে আচ্ছা, এটা সমকোণী ত্রিভুজ, তিনটা কোণী সরি সমকোণী না, ভুল বলতেছি, সূক্ষ্মকোণী ত্রিভুজ। ওকে আচ্ছা, সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটা সূক্ষ্মকোণী, এটা স্থূলকোণী। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বিক্ষেপ হবে সবসময় ত্রিভুজের বাইরে। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বিক্ষেপ হবে সবসময় বাইরে, ত্রিভুজের বাইরে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বিক্ষেপ হবে সবসময় ত্রিভুজের ভিতরে। সাপোজ মনে কর এটার ক্ষেত্রে যদি আমি লম্ব বিক্ষেপ বের করতে চাই, সাপোজ এটার লম্ব বিক্ষেপটা মোটামুটি হবে এইরকম একটা জায়গায়, এবং এইটুকু হবে আলটিমেটলি আমার লম্ব বিক্ষেপ। এই বাহুটা লম্ব বিক্ষেপ করতেছে আমাদের এই জায়গাতে পাইতেছি। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হবে বাইরে, এটাকে এরকম টাইনা নিব, লম্ব করে নিব, লাইক এইটুকু যেটা, এটা হচ্ছে আমার লম্ব বিক্ষেপ। সো এইটা এবং এইটা, এগুলো হচ্ছে আমার লম্ব বিক্ষেপ। তো আমাদের যদি প্রশ্ন আছে এখানে একটা চিত্র দিয়ে বলবে এই বাহুটার জন্য, সাপোজ এ বি সি একটা ত্রিভুজ, সাপোজ এ বি সি একটা ত্রিভুজ, আমাকে সাপোজ বললো যে এবি বাহুর জন্য লম্ব বিক্ষেপ কি হবে, অবশ্যই বিডি হবে। আচ্ছা, এখানে সাপোজ আমাকে দেওয়া আছে, আমাকে বললো এসি বাহুর লম্ব বিক্ষেপ কি হবে, অবশ্যই সিডি হবে। আই হোপ এভরিওয়ান ইজ ক্লিয়ার। ওকে আচ্ছা, ক্যালকুলেটর ইউজ করতে দেয় কিনা ভাইয়া বলা যাইতেছে না। আমি আমাদের টাইমে ক্যালকুলেটর ইউজ করতে কোনো প্রবলেম করে নাই, রিটেন আমরা যখন দিছি, ঠিক আছে, আমাদের টাইমে দেয় নাই। এরপরের কাহিনী আমি বলতে পারতেছি না, ঠিক আছে ভাইয়া। সো এবার হচ্ছে আমাদের যেটা অনলাইনে মনিটরিং করবে, সো আই হোপ ক্যালকুলেটর নিয়ে ঝামেলা করার কথা না, তাও জাস্ট সেফটি পারপাস। ওকে আচ্ছা, সো এই হচ্ছে আমাদের মোটামুটি লম্ব বিক্ষেপের কাহিনী। এটা ছাড়া জ্যামিতির এই চ্যাপ্টারের মধ্যে আর কি কোনো কিছু আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, আর কোনো কিছু নাই। 3.1 এর কাজ শেষ। ত্রিভুজের বৃত্ত বিষয়ক উপপাদ্য এই জায়গাতে ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, এইখানে আমাদের জাস্ট এটা মাথায় রাখতে হবে। সাপোজ মনে কর তোকে হচ্ছে এরকম বললো, লাইক তোকে সাপোজ বললো যে দুইটা জিনিস মনে রাখবি। এক নম্বরে হচ্ছে বৃহত্তর কোণের বিপরীত বাহু হচ্ছে বৃহত্তর, এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। বৃহত্তর কোণের বিপরীত বাহু হচ্ছে বৃহত্তর, কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। বৃহত্তর কোণের বিপরীত বাহু হচ্ছে বৃহত্তর, এটা মনে রাখবো। সো আলটিমেটলি সাপোজ আমাকে বললো, সাপোজ ধর বললো লাইক এবিসি বাহু, এবিসি সরি একটা ত্রিভুজ, ত্রিভুজের মধ্যে আমাকে বলে দিল যে এসি হচ্ছে বৃহত্তম বাহু, বৃহত্তম বাহু। এখন বললো কোন কোণটি সর্বোচ্চ, সর্বোচ্চ ভ্যালু নির্দেশ করে, কোন কোণটার মান সর্বোচ্চ, অবশ্যই কোণ বি এর মান সর্বোচ্চ, এটা হচ্ছে সর্বোচ্চ কোণ। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। সেম ভাবে ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু হচ্ছে ক্ষুদ্রতর, অর্থাৎ আমাকে সাপোজ বললো বিসি হচ্ছে সবচেয়ে ছোট বাহু, সো আমার আলটিমেটলি সবচেয়ে ছোট কোণ হবে কোণ এ, বিপরীত বাহু। ওকে আচ্ছা, বলা যায় না ভাই, আমরা জাস্ট বলতেছি, ঠিক আছে, আমরা বলতেছি, কিচ্ছু লাগবে না, উপপাদ্য কিচ্ছু লাগবে না, বেসিক গুলো লাগবে, জ্যামিতির বেসিক গুলো লাগবে। লাইক এইরকম যে বৃহত্তর কোণের বিপরীত বাহু হচ্ছে বৃহত্তর, ক্ষুদ্রতম কোণের বৃহত্তর বাহু হচ্ছে বিপরীত বাহু হচ্ছে ক্ষুদ্রতর, এরকম লাগবে। কোন বাহুর রিলেশন গুলা রাখবে। তারপর আরেকটা কি লাগতে পারে, লাইক ধর এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে এরকম এটা কি আমার আলটিমেটলি মধ্যবিন্দু গুলা। সো এটা ধর সাপোজ ডিই, সো এডি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, সো আমার এবি বাই এডি ইকুয়ালস টু হবে হচ্ছে এসি বাই এই ইকুয়ালস টু হচ্ছে আমার হবে হচ্ছে বিসি বাই ডি। দ্যাট মিন্স হচ্ছে বড় ত্রিভুজের প্রত্যেকটা বাহু এবং সিমিলার বাহু, ছোট ত্রিভুজের সিমিলার বাহুগুলোর অনুপাতটা সেম। সো আমরা একটু ভালো মতো খেয়াল করি ভাইয়া। আচ্ছা, গার্ড কিভাবে দিবে ভাইয়া, এগুলো এখন কিচ্ছু বলা যাচ্ছে না, এগুলো পরে। হায়ার ম্যাথ রিলেটেড কোশ্চেন প্লিজ কর ভাইয়া, আননেসেসারি কোশ্চেন এখন পড়া দরকার নেই, পরে দেখা যাক, আমরা বুঝতে পারবো আস্তে আস্তে, প্যারা নাই। সো খেয়াল করি, এবিসি যদি ত্রিভুজ হয়, এবি এর সিমিলার বাহু হচ্ছে এডি, যেখানে ডি এবং ই হচ্ছে মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু ডি, এডি এসি এর মধ্যবিন্দু হচ্ছে ই। সো ডি এবং ই যদি মধ্যবিন্দু হয়, এবি এর সিমিলার বাহু এডি, এসি এর সিমিলার বাহু হচ্ছে এই, বিসি এর সিমিলার বাহু হচ্ছে ডি। ওকে আচ্ছা, খেয়াল করি ভাইয়া, একটু খেয়াল করি, তাহলে সিমিলার বাহুগুলোর রেশিওটা অলওয়েজ কনস্ট্যান্ট হবে। দ্যাট মিন্স এবি বাই এডি, এসি বাই এই এবং বিসি বাই ডি এরা সমান হবে। তো এই টাইপের যে কন্ডিশনগুলো আছে বইয়ের মধ্যে, এই কন্ডিশনগুলো আমাদের মাথায় রাখতে হবে। উপপাদ্য পড়া লাগবে না, সম্পাদ্য পড়া লাগবে না, কোনোটার কোনো কিছু পড়া লাগবে না, শুধু এই কন্ডিশনগুলো মাথায় রাখতে হবে। লাইক বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর, ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর, এরকম যে সদৃশ্য কোণ, মানে এই যে সদৃশ্য যে হিসাবটা, যে রেশিওটা মেনে চলে, এটা হচ্ছে গিয়ে আলটিমেটলি আমাদের বোঝা লাগবে। অভিক্ষেপ কোনটা, কোনটা কোনটার অভিক্ষেপ কি হবে, এগুলো বোঝা লাগবে, ঠিক আছে ভাইয়া। সো আই হোপ অল অফ ইউ আর ক্লিয়ার। ওকে আচ্ছা, পরিকেন্দ্র, এই যে বিলম্ব বিন্দু, হ্যান ত্যান, এগুলো কিছু জিনিসপত্র আছে ভাইয়া, এগুলো লাগবে না ইনশাআল্লাহ, এগুলো লাগবে না, এইসব জিনিসপত্র লাগবে না। টলেমির উপপাদ্য বাদ, এগুলো কিছু লাগবে না। 3.2 তে আর কিছু দরকার নেই। চ্যাপ্টার 4 হচ্ছে সম্পাদ্য। সম্পাদ্যের মধ্যে আলটিমেটলি যদি শিখার কিছু থাকে সেটা হচ্ছে লাইক পুরক্ষণ, সম্পূরক্ষণ, হ্যান ত্যান, এই জিনিসগুলা। ভাইয়া এই ক্লাসটা কি শুধু এমসিকিউ এর জন্য? কোশ্চেন উত্তর হচ্ছে ভাইয়া এই ক্লাসটা হচ্ছে শর্টকাট টেকনিক্স এন্ড হায়ার ম্যাথ রিলেটেড কোশ্চেন, মানে কি কি কোশ্চেন আসতে পারে এটার জন্য।
ঠিক আছে, এমসিকিউ বা রিটেন যাই হোক না কেন, যেহেতু অনলাইনে এক্সাম নিছে কোনো দিনই বৃহৎ ব্রড কোশ্চেন আসবে না। হাইয়েস্ট হলে এক লাইনের কোশ্চেন আসতে পারে, হাইয়েস্ট হলে এক লাইনের কোশ্চেন আসতে পারে। জ্যামিতি পার্ট ঘন জ্যামিতি আসতেছি, আমি আস্তে আস্তে আগাচ্ছি, আমাদের হাতে এনাফ টাইম আছে। ওকে, আমি হচ্ছে দেখি আমি আরেকটা ক্লাস নিব ইনশাআল্লাহ, আমরা আরেকটু আগাচ্ছি, প্যারা নেই, আমাকে আগে কথা শেষ করতে দে। সো আমি বারবার বলতেছি এই ক্লাসটা এমসিকিউ কিছু না, আমরা এখানে শর্ট কোশ্চেন যত রকমের আছে সবগুলোর জন্য পড়তেছি। ওকে, ঠিক আছে, ব্রড কোনো কোশ্চেন আসা পসিবল না অনলাইনে, এটা আমরা সবাই খুব ভালো মতো বুঝি। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমাদের কথা। সম্পাদ্য উপপাদ্যের ক্ষেত্রে যেগুলো সম্পাদ্যের ক্ষেত্রে মাথায় রাখবো, লাইক অ্যাঙ্গেল মানে হচ্ছে লাইক এত এর সম্পূরকোণের, এটা সম্পূরকোণ মানে কি কি হইতে পারে, এটার পুরকোণ কি কি হইতে পারে, লাইক দুইটা কোণের সমষ্টি যদি হচ্ছে গিয়ে তোর মানে 180 ডিগ্রি হয়, এদেরকে আমরা পরস্পরের সম্পূরকোণ বলি। 90 ডিগ্রি যদি হয় সেক্ষেত্রে আমরা পুরকোণ বলি। তো এই যে এই ব্যাপারগুলো, এত এর পুরকোণ কত, এত এর সম্পূরকোণ কত, এই জিনিসগুলো আমাদের জানা লাগবে। ঠিক আছে ভাইয়া, একটু ধৈর্য ধরি। আচ্ছা আচ্ছা, ত্রিভুজের বাহু আর মধ্যমার সূত্র থেকে আসে। আচ্ছা ঠিক আছে, ত্রিভুজের বাহু আর মধ্যমার সূত্র থেকে আসে বলতে হচ্ছে লাইক হচ্ছে তোকে বলবে যে এই বাহুর মধ্যমাটা মানে এই বাহুর ক্ষেত্রে মধ্যমা কোনটা, লাইক সাপোজ তোকে বলে দিল, ওরকম কোনো কিছু না, আমি তোকে বলতেছি লাইক ধর এবিসি হচ্ছে আমার ত্রিভুজ হলো, তাহলে এইটা ধর সাপোজ মধ্যমা, তাহলে মধ্যমা আর এইটার একটা রেশিও অনুপাত আছে, এটা কি বলতো, ধর এই যে তিনটা মধ্যমা যদি ছেদ করে, তাহলে এইখন আমাকে বলে দিতে পারে লাইক এই যে এই ছেদ বিন্দুটা হচ্ছে এডি, যথাক্রমে এডি, এটা আমার সাপোজ মনে কর হচ্ছে বি, এটা সাপোজ মনে কর সিএফ, এদেরকে 2:1 অনুপাতে, এই ছেদ বিন্দুটা এই প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ত্রিভুজের মধ্যমাত্রার ছেদ বিন্দু তাদের পরস্পরকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা মাথায় রাখো। তাহলে আমাকে সাপোজ বললো এটা সাপোজ 3 মিটার লেংথ, তাহলে এটা সাপোজ বললো ও, তাহলে এও এর লেংথ তাহলে কত হবে, 2 মিটার হবে। আমাকে বললো ওডি এর লেংথ কত, তাহলে কত হবে, 1 মিটার হবে। এই টাইপের কোশ্চেন হবে। ওকে ভাইয়া, সো জাস্ট আমাদের 2:3 না 2:1, আবারও বলতেছি এটা ভুল করিস না, এটা 2 অংশ, এটা 1 অংশ, 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে, অন্তর্বিভক্ত না। আর আমরা বহির্বিভক্ত দিয়ে 9 10 এর কোনো কিছু শিখতে যাব না, বহির্বিভক্ত অনেক ভেজাল, এত ভেজাল নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা অন্তর্বিভক্ত দিয়ে শিখবো। এই পুরাটা হচ্ছে 3 একক, তার মধ্যে এইটুকু হচ্ছে 2 একক, এইটুকু 1 একক, এই অন্তর্বিভক্তকারী বিন্দু হচ্ছে এইটা, এই পয়েন্টটা এই পুরো রেখাটাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ওকে, এই বহির্বিভক্ত 2:3 শিখার এখন কোনো প্রয়োজন নাই। আই হোপ অল অফ ইউ আর ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা আগাই। তো সম্পাদ্যের মধ্যে থেকে আর তেমন কিছু শিখার নেই, এগুলো আমরা মোটামুটি মাথায় রাখবো, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসার্ধ মানে আলটিমেটলি পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, এগুলো আমরা জানি। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। তারপর হচ্ছে লাইক হচ্ছে কি হয় বলতো, লাইক ধর সাপোজ মনে কর একটা বৃত্ত, আমরা একটু ক্লিয়ার করি। সাপোজ ধর হচ্ছে বৃত্ত, এটা সাপোজ একটা বৃত্ত। ওকে, বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র। এখন কেন্দ্র থেকে আমার ধর যে এই যে একটা জ্যা, এই জ্যাটা আমি আঁকলাম, এটার উপর আমি একটা লম্ব আঁকলাম, এই লম্বটা আলটিমেটলি কি করতেছে, এই পুরো জ্যাটাকে দুই ভাগে ভাগ করতেছে। এটা একটা উপপাদ্য আছে যে বৃত্তের কেন্দ্র হতে ব্যাসভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তার মানে এটা হচ্ছে জ্যায়ের সমদ্বিখণ্ডক বিন্দু। ওকে ভাইয়া, সমদ্বিখণ্ডক বিন্দু, তার মানে এটা যদি 10 মিটার হয় পুরোটা, এইটুকু অংশ হবে হচ্ছে 5 মিটার, এইটুকু অংশ হবে 5 মিটার। তো যে কোনো একটা লেন্থ যদি দেওয়া থাকে, আর রেডিয়াস যদি দেওয়া থাকে, বৃত্তের রেডিয়াস যদি দেওয়া থাকে সাপোজ 3 মিটার, তাহলে আমরা অন্য সবগুলা ডাটা বের করে ফেলতে পারবো। লাইক পরিধি কি হবে, বৃত্তের ক্ষেত্রফল কি হবে, পাই আর স্কয়ার, 2 পাই আর, এগুলা দিয়ে বের করতে পারবো। তো বৃত্ত রিলেটেড পড়াশোনা এখানেই শেষ। ওকে, আচ্ছা, ইকুয়েশনের ক্ষেত্রে ইকুয়েশনের ফর্মুলাটা আমরা মনে রাখবো, প্লাস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইসে। এখন এটার মধ্যে কিছু ব্যাপার আছে, ব্যাপারগুলো একটু মনে রাখবো ভাইয়া। আমরা নিশ্চয়ক ব্যাপারটা বা পৃথক ব্যাপারটা একটু ক্লিয়ারলি বোঝার ট্রাই করব। আমাদের যে ফর্মুলা থাকে x এর, লাইক x স্কয়ার প্লাস bx প্লাস c cos to 0 হলে যে ফর্মুলাটা থাকে x এর, সেটা হচ্ছে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইসে। কন্ডিশনে বলা থাকে যে এরকম যদি কোনো ইকুয়েশন হয় সেক্ষেত্রে a b c এরা হচ্ছে রিয়েল নাম্বারের অন্তর্গত, তার মানে এখানে প্রত্যেকটা রিয়েল নাম্বার। সো এই জায়গাতে আমি যদি আংশিক ভগ্নাংশ সরিয়ে বাই এরকম পাচ্ছি মাইনাস b বাই টুয়াইসে প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইসে। সো এই জায়গাতে আলটিমেটলি b বাই টুয়াইসে একটা রিয়েল নাম্বার, টুয়াইসে নিজে একটা রিয়েল নাম্বার। এইখানে ভেজাল যদি কিছু করতে হয় করতে পারে এই রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, এই পার্টটা হচ্ছে আমার আলটিমেটলি ভেজাল করতে পারে। সো এই পার্টটা ভেজাল করার জন্য আলটিমেটলি কি দরকার, এই ভিতরে যে b স্কয়ার মাইনাস 4ac আছে এটার কিছু উল্টাপাল্টা মান দরকার। সো b স্কয়ার মাইনাস 4ac এর মানগুলো নিয়ে আমরা একটু রিসার্চ করব। প্রথমত b স্কয়ার মাইনাস 4ac এর মানটা 0 হইতে পারে, b স্কয়ার মাইনাস 4ac এর মানটা হচ্ছে গ্রেটার দেন 0 হইতে পারে, b স্কয়ার মাইনাস 4ac এর মানটা হচ্ছে লেস দেন 0 হইতে পারে, b স্কয়ার মাইনাস 4ac এর মানটা হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা হইতে পারে,
পূর্ণ সংখ্যা হইতে পারে, বি স্কয়ার মাইনাস 4ac মানটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা হইতে পারে, অনেক কিছু হইতে পারে, ঠিক আছে, পূর্ণ বর্গ সংখ্যা হইতে পারে। তো এখান থেকে প্রত্যেকটা জন্য আমি কেসগুলো বলতেছি। প্রথমত যদি বি স্কয়ার মাইনাস 4ac 0 হয়, খেয়াল করিস বি স্কয়ার মাইনাস 4ac 0 হলে এই পুরো পার্টটা 0 হয়ে যাবে, তখন মাইনাস b/2 এ তার মানে x এর ভ্যালু পাওয়া যাবে একটা, তার মানে বি স্কয়ার মাইনাস 4ac যদি 0 হয় সেই ক্ষেত্রে এই সমীকরণের মূল হবে একটা, অর্থাৎ এটা একটা পূর্ণবর্গ সমীকরণ। এটা কি রকম সমীকরণ হবে, লাইক একটা एग्जांपल দেখাই, x² - 6x + 9 = 0। এই সমীকরণের জন্য b² - 4ac এর মানটা হচ্ছে 0 হবে। কিভাবে, কারণ এটা হচ্ছে x - 3 হোল স্কয়ার = 0। সো আলটিমেটলি x এর ভ্যালু পাবো অ্যাকচুয়ালি আমি 3, মানে একটা মাত্রই ভ্যালু পাবো, অ্যাকচুয়ালি দুইটা ভ্যালু পাবো বাট মূলদ্বয় মানে ভ্যালুগুলা ইকুয়াল, অর্থাৎ এটাকে আমি বলতে পারি সমীকরণের মূল এবং মূলগুলা সমান। সো b² - 4ac = 0 হলে মূলগুলা সমান হবে, গ্রেটার দেন 0 হলে মূলগুলা বাস্তব হবে, লেস দেন 0 হলে মূলগুলা অবাস্তব হবে। কেন অবাস্তব হবে, কারণ এই পার্টটার মধ্যে কি থাকে, -b প্লাস মাইনাস √b² - 4ac / twice। সো আমার যদি এটা লেস দেন 0 হয় তার মানে ভিতরে নেগেটিভ, রুটের মধ্যে নেগেটিভ, ক্লাস 9 10 এর গ্রহণযোগ্য নয়, ইন্টারে গ্রহণযোগ্য। ওকে, সো 9 10 এর যেটা গ্রহণযোগ্য নয় সেই ক্ষেত্রে এটা কি হবে ভাইয়া, মূলগুলা কেমন হবে, অবাস্তব হবে। ওকে ভাইয়া, দুইটা মূলই অবাস্তব হবে। আচ্ছা, যদি আলটিমেটলি পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা হইলে দুই রকম কেস হতে পারে। যদি পূর্ণবর্গ সংখ্যা হয় সেই ক্ষেত্রে এটা কি মূলদ সংখ্যা হবে। কেমনে বুঝি, এটা ধর সাপোজ 25, তাহলে √25 আলটিমেটলি আমি 5 পাবো, এখান থেকে 5/2 এ -b/2 এতে আলটিমেটলি আমি একটা এমন সংখ্যা পাবো যেটাকে p/q বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে ভাইয়া, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাইতেছে। ওকে, সো ভগ্নাংশ আকারে যেহেতু প্রকাশ করা যাইতেছে অবশ্যই রেজাল্টটা কি হবে, কি রকম হবে, মূলদ সংখ্যা হবে। তার মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কেস দুইটা, যদি পূর্ণবর্গ সংখ্যা হয় সেক্ষেত্রে মূলগুলা মূলদ হবে, যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় মূলগুলা অমূলদ হবে। সো আমি আরেকবার রিভিউ দিচ্ছি, = 0 হলে b² - 4ac যদি 0 হয় সেই ক্ষেত্রে এক মূলগুলা সমান হবে, যদি গ্রেটার দেন 0 হয় মূলগুলা বাস্তব হবে, যদি লেস দেন 0 হয় সেক্ষেত্রে মূলগুলা অবাস্তব হবে, যদি পূর্ণ সংখ্যা হয় এবং যদি পূর্ণবর্গ সংখ্যা হয় সেই ক্ষেত্রে মূলগুলা মূলদ হবে, যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় সেক্ষেত্রে মূলগুলা অমূলদ হবে। সো b² - 4ac এর উপরে এই পুরো ইকুয়েশনের মূলগুলা ডিপেন্ড করে যে কেমন হবে। দ্যাটস হোয়াই এটাকে আমরা বলতে পারি কি রকম সংখ্যা বলতো, এই মানে এই b² - 4ac কে আমরা আলটিমেটলি বলতে পারি হচ্ছে নিশ্চয়ক বা পৃথক, পৃথক করে বা নিশ্চিত করে। ওকে, এই চ্যাপ্টারের রিলেটেড পড়াশোনা আমাদের শেষ। আচ্ছা, সূচকের ক্ষেত্রে আমরা সবসময় মাথায় রাখবো যে পরে যেটা সূচকের সমাধান কিছু আছে, সূচকের ক্ষেত্রে সবসময় মনে রাখবো যেটা সেটা হচ্ছে, আমি জাস্ট মনে করাই দিচ্ছি, জাস্ট আমি জানি তোরা এটা খুব ভালো মতো পারিস। সাপোজ মনে কর a² * a³ এটাকে আমরা লিখতে পারি a⁵ মানে a⁵, অর্থাৎ গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়, অবভিয়াসলি যোগ হয়, যদি ভাগ থাকে পাওয়ারগুলো কি হবে, অবভিয়াসলি বিয়োগ হবে। এগুলো আমরা পড়ছি, এগুলো খুবই সিম্পল জিনিসপত্র। তো সূচকের ক্ষেত্রে জাস্ট আমরা এই পাওয়ার ক্যালকুলেশনে যাতে আমরা ভুল না করি, পাওয়ার ক্যালকুলেশনে যাতে আমরা ভুল না করি, ওকে, পুরো ম্যাথ মিলে যাবে যদি পাওয়ার ক্যালকুলেশনটা ঠিক থাকে। সো কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আচ্ছা, এইটা গেল মোটামুটি আমার পড়া। আচ্ছা, দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে চ্যাপ্টার 5.4 হচ্ছে সবচেয়ে ভেজালের চ্যাপ্টার, এবং এই সব চ্যাপ্টার কখনো অবজেক্টিভে এরকম ডাইরেক্ট করা পসিবল না। কেন পসিবল না, কারণ হচ্ছে এই সমীকরণগুলো প্রত্যেকটা সলভ করার জন্য আলাদা আলাদা নিয়ম আছে, যারা 5.4 করছিস তারা জানি। তো নিশ্চিন্ত মানে চ্যাপ্টার 5.4 স্কিপ দিতে পারিস, কারণ এটা নৈবেত্তিক করতে গিয়ে হাতে কলমে করা ছাড়া কোনো উপায় নেই। তো এনাফ টাইম যদি থাকে, যদি এরকম কোশ্চেন আসে ইন কেস, এনাফ টাইম থাকলে সবার লাস্টে চ্যাপ্টার 5.4 এর অঙ্ক দিবি। অঙ্কগুলো চিনার উপায় হচ্ছে লাইক এরকম x এবং y সম্বলিত রাশি পাওয়ার আকারে থাকবে বা গুণ আকারে থাকবে। কি বলছে আবার খেয়াল করি, x এবং y সম্বলিত যে চলো মানে একটা ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা, ওকে ভাইয়া, সো আমি আবার বলতেছি, যদি ইকুয়েশনটা যদি এরকম হয়, ইকুয়েশনটা হচ্ছে এরকম, লাইক x এবং y সম্বলিত রাশি আছে, অবশ্যই দুই চলক বিশিষ্ট সমীকরণ তো থাকবে, বাট তারা পাওয়ার আকারে আছে, লাইক xy x² = সামথিং প্লাস 6y অর 7y, এই জাতীয় যদি এই ইকুয়েশনগুলো হয় বুঝতে পারবো যে এই সমীকরণগুলো হাতে কলমে ছাড়া করার কোনো উপায় নেই। সো ওগুলো আমরা যদি অবজেক্টিভ এরকম আসে ওইটা আমরা স্কিপ দিব, ওই মুহূর্তের জন্য স্কিপ দেবো, যদি স্কিপ দেওয়ার সুযোগ থাকে, ইনশাআল্লাহ স্কিপ দেওয়ার সুযোগ থাকবে। সো স্কিপ দিয়ে আমরা সামনে চলে যাব, পরে আমরা এই ম্যাথটা করব যদি আমাদের হাতে এনাফ টাইম থাকে। সো কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, এই টাইপের সলিউশনগুলোতে ভুল হয়, সো এগুলা শুরুতেই করতে পারবো না, ভেজাল আছে কিন্তু। ওকে, ঠিক আছে, সো এগুলা মোটামুটি শেষ। দ্বিঘাত সহগ সমীকরণ নিয়ে কাজ নাই। আচ্ছা, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক, এই সব কিছুর জন্য যেটা মনে রাখা প্রয়োজন, লাইক হচ্ছে আয়তক্ষেত্র কি হয়, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। ওকে ফাইন। রম্বসের ক্ষেত্রে কি হয়, সামান্তরিকের ক্ষেত্রেও কি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। পার্থক্য কোন জায়গাতে, পার্থক্য হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণগুলো সমান হয়, সামান্তরিকের কর্ণগুলো সমান হয় না, একটা বৃহত্তর একটা ক্ষুদ্রতর। সেম ভাবে বর্গরম্বসের জন্য প্রয়োজন, বর্গরম্বসের চারটা বাহুই সমান এবং মানে বর্গের চারটা বাহু পরস্পর সমান,
আবার রম্বসেরও চারটা বাহু পরস্পর সমান, বর্গ এবং রম্বস উভয়েরই বিপরীত বাহুগুলো সমান্তরাল। পার্থক্য কোন জায়গায়? বর্গের ক্ষেত্রে আলটিমেটলি কি হইতেছে, বর্গের ক্ষেত্রে আলটিমেটলি কর্ণগুলো সেম হবে, আর রম্বসের ক্ষেত্রে আলটিমেটলি কর্ণগুলো সেম হবে না। সো কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। একটা ক্ষুদ্রতর কর্ণ একটা বৃহত্তর কর্ণ থাকবে। আচ্ছা ঠিক আছে, কিছু কোশ্চেনের অ্যানসার মনে রাখার চেষ্টা করবি, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ফর মানে যারা যদি অ্যাকচুয়ালি কেউ ভালো করতে চায় কিছু অ্যানসার মনে রাখার চেষ্টা করা উচিত, ঠিক আছে? ওকে, এটা ম্যাথ করতে গেলে সুবিধা পাবে। আচ্ছা, লেখচিত্র রিলেটেড কোনো কাজ আমাদের শেখার কোনো প্রয়োজন নাই, লেখচিত্র কোনোদিনই অনলাইন এক্সামের মধ্যে দেওয়া পসিবল না। আচ্ছা, পেজ নাম্বার 122 এর মধ্যে দেখবি কিছু ফালতু ম্যাথ আছে লাস্টে, এই যে এখানে একদম লাস্টে কিছু ফালতু ম্যাথ আছে ভাইয়া। এইসব যে প্যারাডক্স জাতীয় ম্যাথগুলো এগুলো জাফর ইকবাল স্যার অ্যাড করা হয়েছে, আমি আগাচ্ছি ভাইয়া, ইনইকুয়ালিটিতে আসতেছি, ওকে একটু ধৈর্য ধরি, দেখাচ্ছি। সো আমাদের এই ম্যাথগুলা যতগুলো ম্যাথ আছে পুরো বইয়ের মধ্যে, এই ম্যাথগুলো একবার একটু ট্রাই করে দেখবো। কেন ট্রাই করে দেখবো? কজ এনডিসি এখন ডিফারেন্ট কিছু করার ট্রাই করতে পারে এবং কোশ্চেন হচ্ছে একটু কঠিন করতেও পারে বলা যায় না। সো আমরা এই ম্যাথগুলো, যে প্যারাডক্সের ম্যাথ, বিশেষ করে ঘড়ির কাঁটার যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো বুঝার একটু ট্রাই করব। তো আমি ঘড়ির কাঁটা রিলেটেড একটা আলাদা মানে এটা রিলেটেড আমি হচ্ছে একটু পড়ালেখা, আমাদের একটু কঠিন পড়ালেখা, তো এটা আমরা হচ্ছে পরে করার ট্রাই করব। এটা আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে আমি ঘড়ির কাঁটা নিয়ে একটু পড়াশোনা করাবো তোদের, অ্যাঙ্গেল এবং ঘড়ির কাঁটা নিয়ে। আফটার দ্যাট অসমতায়, যেটা অসমতার ক্ষেত্রে আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে কিছুই না, সেটা হচ্ছে কি, সাপোজ মনে কর সবচেয়ে কঠিন যেটা হইতে পারে, suppose x minus 2 into x minus 3 greater than 1 না, suppose মনে কর greater than 0, x minus 2 x minus 3 suppose less than 0। আচ্ছা মনে রাখবো ভাইয়া, খেয়াল রাখি, যদি greater than থাকে আর যদি less than থাকে, কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। greater than থাকলে এটা কিন্তু দুইটা সংখ্যার মানে দুইটা রাশির গুণফল, আর এটাও কি দুইটা রাশির গুণফল, greater than আছে less than আছে। ধর গ্রেটার দেন থাকলো অথবা গ্রেটার দেন ইকুয়াল থাকলো, লেস দেন থাকলো অথবা লেস দেন ইকুয়াল থাকলো, ডাজন্ট ম্যাটার, ওকে? আচ্ছা কেয়ারফুল, যদি গ্রেটার দেন থাকে সেই ক্ষেত্রে বড়টা লেস দেন ছোটটা গ্রেটার দেন হবে। আবার বলি, বড়টা লেস দেন ছোটটা গ্রেটার দেন হবে। আচ্ছা গ্রেটার দেনের ক্ষেত্রে উল্টাটা হবে, মানে কি, সাপোজ x 2 x 3, এখানে x তো একই সংখ্যা রাইট, x তো একই সংখ্যা, x এর তো একটা ফিক্সড ভ্যালু আছে রাইট। আচ্ছা ফিক্সড ভ্যালু আছে, তো x যদি ফিক্সড ভ্যালু থাকে অবশ্যই x 2 আর x 3 এর মধ্যে x 2 টা হচ্ছে বড় এবং x 3 টা হচ্ছে ছোট। সো দুইটা বড় এবং ছোট সংখ্যার গুণফলটা 0 হচ্ছে বড়, এরকম যদি কেস হয় সেই ক্ষেত্রে এই যে যেটা ছোট সেটা বড় হবে, যেটা বড় এটা ছোট হবে। তার মানে এখান থেকে আমি যে দুইটা ইকুয়েশন পাবো, x 2 greater than or equal 0, x 3 is less than equal 0। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে একটা কেস। যদি ছোট হয় সেই ক্ষেত্রে বড়টা বড় ছোটটা ছোট হবে, x 2 হবে greater than equal 0, x 3 হবে less than equal 0। ওকে, এই জায়গাটা ভুল করছি, আমি আবার বলতেছি একটু খেয়াল করি। এই ক্ষেত্রে আবার বলতেছি, যদি গ্রেটার দেন থাকে সেই ক্ষেত্রে বড়টা ছোট, ছোটটা বড় হবে। এই দেখ, এটা কি আমার ছোট রাশি, এটা হচ্ছে ছোট রাশি, এটা হচ্ছে বড় রাশি, সরি ভাইয়া লিখতে ভুল করছি। তো এটা আমার ছোট রাশি, এটা হচ্ছে বড় রাশি, বড়টা ছোট হবে ছোটটা বড় হবে, কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। যদি গ্রেটার দেন থাকে বড়টা ছোট ছোটটা বড়, যদি লেস দেন থাকে বড়টা বড় ছোটটা ছোট, অর্থাৎ গ্রেটার দেন থাকলে সেম জিনিস থাকবে, সরি অপোজিট হবে, আর লেস দেন থাকলে সেম জিনিস থাকবে। ঠিক আছে ভাইয়া, গ্রেটার দেন থাকলে অপোজিট হবে, লেস দেন থাকলে সেম জিনিস থাকবে। কোনটা বড় কোনটা ছোট কিভাবে চিনবো? সেম জিনিস থেকে যদি বড় সংখ্যা বিয়োগ করা হয় অবশ্যই সেটা ছোট হবে, সেম জিনিস থেকে যদি ছোট সংখ্যা বিয়োগ করা হয় অবশ্যই সেটা বড় হবে। বোঝানোর জন্য জাস্ট বলতেছি, সাপোজ 5 থেকে একবার তুই 2 বিয়োগ দিলে একবার 3 বিয়োগ দিলি, কত পাবো? একটার ক্ষেত্রে 3, একটার ক্ষেত্রে 2, অর্থাৎ একটা ছোট সংখ্যা বিয়োগ করার কারণে আমি বড় পাইছি, বড় সংখ্যা বিয়োগ করার কারণে আমি ছোটটা পাইছি। সো আবার বলতেছি, যদি গ্রেটার দেন থাকে এই বড় সংখ্যাটা হবে হচ্ছে লেস দেন, ছোট সংখ্যাটা হবে গ্রেটার দেন। যদি লেস দেন থাকে বড়টা বড় হবে, ছোটটা ছোট হবে। ওকে, এটা হচ্ছে মনে রাখার প্রসেস, মনে রাখবো ভাই এই জিনিসটা। এটা হচ্ছে অসমতা থেকে সবচেয়ে কঠিন পড়াশোনা, এর চেয়ে কঠিন কোনো পড়াশোনা নাই। আচ্ছা গেল, আপনাদের এগুলো সব শেষ, এগুলো আর কিছু লাগবে না। অসীম ধারার ক্ষেত্রে আলটিমেটলি অসীম ধারার ক্ষেত্রে কি কিছু লাগবে? অসীমতক সমষ্টি বের করতে বলতে পারে। হাইয়েস্ট s এর ভ্যালুটা আমরা সবসময় আমরা জানি s = a/1 - r, যখন r এর ভ্যালুটা কি হয় অবশ্যই লেস দেন 1 হবে, r এর ভ্যালুটা লেস দেন 1 হবে। সো একটা ধারা দিয়ে বলতে পারে নিচের এই ধারাটির অসীমতক সমষ্টি বের করা সম্ভব কিনা, অথবা নিচের কোন ধারাটির অসীমতক সমষ্টি বের করা সম্ভব। আমরা কি মান বের করে দেখব? কোনোদিন না, আমরা জাস্ট r এর ভ্যালু মানে সাধারণ অনুপাতটা চেক করব। সাধারণ অনুপাত যদি চেক করি ভাই, আমরা সাধারণ অনুপাত চেক করার পর যদি এটা 1 এর চেয়ে বড় হয় পসিবল না, 1 এর চেয়ে ছোট হলে পসিবল, খুবই সিম্পল একটা জিনিস। তো নিচের কোন ধারাটির অসীমতক সমষ্টি বের করা সম্ভব, এটার উত্তর বের করার উপায় হচ্ছে জাস্ট সাধারণ অনুপাতটা বের করব। ওকে, আই হোপ অল অফ ইউ আর ক্লিয়ার। আচ্ছা
এইখানে এই চ্যাপ্টারের লাস্টে এরকম একটা ম্যাথ আছে যে চারটা কুকুরের ম্যাথ, এই যে ভেজালওয়ালা একটা ম্যাথ আছে, বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের চার কোণে দাঁড়ায় আছে, কোনো প্রয়োজন নেই এইসব ম্যাথ, ঠিক আছে? এগুলো হচ্ছে এমনিতে কোনো প্রয়োজন নাই, বাট কথা আছে, কাইন্ডলি একটু এই বইয়ের সলিউশন থেকে বা যেখান থেকে হোক তোরা পারিস এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করে রাখিস। নরমালি আমি হলে এটাই বলতাম, কোনো প্রয়োজন নাই, এসএসসি পরীক্ষায় এইসব ম্যাথ কোনো দরকার ছিল না, বাট যদি নরডাম কোনো ডিফারেন্ট কোনো ক্রাইটেরিয়া বের করতে চায় তাহলে এই টাইপের ম্যাথগুলো থেকে আসতে পারে, ওকে? প্যারাডক্স টাইপের ম্যাথগুলো থেকে আসতে পারে। ত্রিকোণমিতি এবং ঘড়ির কাঁটার ম্যাথ রিলেটেড পড়াশোনা আমরা আরেকটা ক্লাসে ইনশাআল্লাহ করব, ততক্ষণের জন্য আমাদের এই ত্রিকোণমিতি আপাতত আমি ধরতে যাচ্ছি না। সূচকের ক্ষেত্রে যেটা বললাম, লগ সূচকের ক্ষেত্রে মাথায় রাখো সব সময় যে সূচকের ক্ষেত্রে পাওয়ারের ক্যালকুলেশনে যাতে ভুল না হয়, আর লগের ক্ষেত্রে ভাইয়া, আচ্ছা অসমানতাটা আরেকবার রিপিট, শিওর ভাইয়া আমি আরেকবার বলতেছি, আমি এটা মাঝখানে একটু করছি, লাইক হচ্ছে আমি কয়েকবার মানে মিস্টেক করছি, আমি আরেকবার বলতেছি। সাপোজ দুইটা সংখ্যার গুণফল যদি হচ্ছে এরকম গ্রেটার দেন 0 হয় অথবা লেস দেন 0 হয়, দুইটা কেস হইতে পারে, আইদার গ্রেটার দেন 0 অথবা লেস দেন 0, ঠিক আছে? আচ্ছা, গ্রেটার দেনের ক্ষেত্রে ছোটটা বড়, বড়টা ছোট হবে, মানে ছোটটা লেস দেন হবে, গ্রেটার দেন হবে, বড়টা লেস দেন হবে। আর লেস দেনের ক্ষেত্রে ছোটটা ছোট, বড়টা বড়, ছোটটা লেস দেন হবে, বড়টা গ্রেটার দেন হবে। ওকে, তো ছোট আর বড় কোনটা কি রকম? এটা অবশ্যই ছোট সংখ্যা, তাই না? একই সংখ্যা থেকে বড় সংখ্যার বিয়োগফল, এটা অবশ্যই বড় হবে। সো এটা কি গ্রেটার দেন ছিল, তাহলে উল্টাটা হবে, তাহলে x - 2 হবে লেস দেন 0, x - 3 হবে গ্রেটার দেন 0। আচ্ছা, যদি লেস দেন থাকে জাস্ট সেম জিনিস থাকবে, লাইক x - 2 গ্রেটার দেন 0, x - 3 লেস দেন 0। ওকে, আই হোপ অল অফ ইউ আর ক্লিয়ার। ওকে ভাইয়া, বড়টা ছোট, ছোটটা বড়, এটা হচ্ছে গ্রেটার দেনের ক্ষেত্রে, বড়টা বড়, ছোটটা ছোট, এটা হচ্ছে লেস দেনের ক্ষেত্রে, এটাই মনে রাখবো। ছোট বড় বলতে আমি গ্রেটার দেন লেস দেন বুঝাচ্ছি। ওকে, ত্রিকোণমিতি অ্যাঙ্গেল নিয়ে আমরা আরেকদিন পড়ালেখা করব। চ্যাপ্টার 9 এর মধ্যে ভাইয়া আমাদের সূচক যেগুলো আছে, সূচকগুলোর দিকে জাস্ট আমরা পাওয়ারের ক্যালকুলেশন যাতে ভুল না করি এটা খেয়াল রাখবো। লগারিদমের ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখবো। লগারিদমের ক্ষেত্রে মাথায় রাখা জিনিসটা হচ্ছে লাইক কি রকম, সাপোজ log ab, log ab যদি হয় এটাকে আমরা লিখতে পারি log a প্লাস log b, রাইট? log a প্লাস log b, সো log ab log a প্লাস log b লেখা যায়, বাট কোনদিন log a প্লাস b কে ভুলেও log a ইনটু log b লিখতে যাইস না, এটা কিন্তু কাটা খাবি, এটা ঠিক আছে? ওকে, আচ্ছা ধৈর্য ধরি, এটা হচ্ছে ঠিক আছে, এটা কাটা, কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। সো গুণ চিহ্ন থাকলে প্লাসে এরকম ডিভাইড করে দেওয়া যায়, ওকে? গুণ চিহ্ন থাকলে প্লাসে ডিভাইড করে দেওয়া যায়, যোগ চিহ্নের ক্ষেত্রে কোনোদিন এরকম গুণে ডিভাইড করা যাবে না। সো কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আচ্ছা, সেম ভাবে যদি ভাগ থাকে, a ভাগ b থাকে, এক্ষেত্রে এটা আমরা মাইনাস লিখতে পারবো, কিন্তু যদি a মাইনাস b থাকে এটাকে আমরা কোনোদিন log a ভাগ log b এভাবে লিখতে পারবো না। সো এটা কাটা, কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আচ্ছা, এই হচ্ছে লগের হিসাব। আর একটা কি ভাইয়া, যে কোনো ম্যাথের ক্ষেত্রে আমরা জানি লগের ক্ষেত্রে কি হয় ভাইয়া, একটু দেখি। লগের ক্ষেত্রে সাপোজ মনে কর log a টু দি পাওয়ার b কে আমরা চাইলে log a টু দি পাওয়ার c ইনটু log c টু দি পাওয়ার b এরকম লিখতে পারি, লাইক আউট অফ নোয়ার দুইটা একটা মানে কি করতে পারবো, প্রথমটার ক্ষেত্রে আমরা পাওয়ার চেঞ্জ করব, দ্বিতীয়টার ক্ষেত্রে বেস চেঞ্জ করব, পাওয়ার চেঞ্জ করব, বেস চেঞ্জ করব। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা পাওয়ার না অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি কোয়ান্টিটি। পাওয়ার হইতো যদি উপরে কিছু একটা থাকতো, আরো উপরে কিছু থাকতো, লাইক এটার উপরে যদি একটা c স্কয়ার থাকতো, লাইক এটার উপরে যদি একটা c স্কয়ার থাকতো, সেই ক্ষেত্রে এটাকে আমরা পাওয়ার বলতে পারতাম, বাট এটা অ্যাকচুয়ালি পাওয়ার না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। সো আমরা কি করব দেখো, a টু দি পাওয়ার b আছে, এটাকে আমরা কি করতেছি, আউট অফ নোয়ার একটা c আনছি, কিসে, পাওয়ার আকারে বা রাশি আকারে, এবং গুণ চিহ্ন দিয়ে জাস্ট ওই রাশিটাকে এরকম বেজ আকারে নিয়ে গেছি। সো এটাই কষ্ট, এটা লেখা যায়, অর্থাৎ যখন যেটা প্রয়োজন আমরা সেরকম নিয়ে আসতে পারবো। এরকম ম্যাথের ইউজ আমাদের বইয়ের মধ্যে আছে। ওকে, সো লগারিদমের ক্ষেত্রে এই একটা জিনিস ইম্পর্টেন্ট খেয়াল করবো ভাইয়া। পরম মান বের করা, পরম মানের ম্যাথটা আসলেও আসতে পারে, এগুলো একটু খেয়াল রাখবো। পরম মান মানে হচ্ছে লাইক যত কিছুই থাকুক ভিতরে, দিন শেষে যা কিছু থাকুক, দিন শেষে হিজিবিজি করে একটা পজিটিভ ভ্যালু আমরা পাবো। ওকে, সো পরম মানের ক্ষেত্রে কখনো ঋণাত্মক মান আসে না, পরম মান সবসময় দূরত্ব প্রকাশক। অবজেক্টিভ একটা বলে দিচ্ছি, পরম মান সবসময় দূরত্ব প্রকাশক। তো পরম মান কি প্রকাশ করে, দূরত্ব প্রকাশ করে, ঠিক আছে? ডিসটেন্স প্রকাশ করে, লেন্থ প্রকাশ করে। আচ্ছা, যেটা কখনো ঋণাত্মক হইতে পারে না। আচ্ছা, না ভাইয়া আমি ওয়াইফাই ক্লাস দিচ্ছিলাম, ডাটা কানেকশনে ক্লাস দিচ্ছি, ওয়াইফাই ক্লাস নেওয়ার রিস্ক থাকে, কারেন্ট চলে যেতে পারে। আচ্ছা ওকে ভাইয়া, এখানে আমাদের মোটামুটি শেষ, আমাদের এই লগ এর নিয়ে আর তেমন আশা করি কোনো প্রবলেম নাই। লগ ফাংশনের ডোমেইন রেঞ্জ ভাইয়া, লগ লনের মধ্যে কখনোই ঋণাত্মক মান বসানো যায় না, ইনপুট করা যায় না, এটা কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। লগ লনের ভিতরে কোনোদিন ঋণাত্মক মান বসানো যাবে না। তো এদের ডোমেইন রেঞ্জ বের করতে বলে অলওয়েজ ভিতরের ফাংশনটা, সাপোজ মনে কর তোকে বলছে লন x - 2, তাহলে অবশ্যই কি হবে, x - 2 অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে, ঠিক আছে? এই জিনিসটা আমরা মাথায় রাখবো। সো লগ লনের মধ্যে কোনোদিন ঋণাত্মক মান আসে না, লগ লনের মধ্যে সবসময় ধনাত্মক মান আসতে হয় বা অঋণাত্মক মান দেওয়া যায়, মানে 0 দেওয়া যায়। আচ্ছা, দ্বিপদী বিস্তৃতির জন্য, আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট টপিক। দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে শর্টকাট বলে দিচ্ছি, খেয়াল করি ভাইয়া।
লগেরটা আবার বলবো। ওকে, আমি জানি না লগেরটা কেন আটকে গেছিল, আমার এখানে ক্লিয়ার। আমি আরেকটা মোবাইল দিয়ে অবজার্ভ করতেছি, ওখানে ঠিকই ছিল। আচ্ছা যাই হোক, সো সাপোজ লগ a টু দি পাওয়ার b আছে, এটার ক্ষেত্রে কি হবে বলতো ভাইয়া? আউট অফ নোয়ার আমরা এরকম একটা আনতে পারবো গুণ চিহ্ন দিয়ে, ওই জিনিসটাকে, যেই জিনিসটাকে আমরা এখানে পাওয়ার হিসাবে নিয়েছি সেই জিনিসটাকে আমরা বেস দিয়ে এভাবে দেখাইতে পারবো। ওকে, এটা একটা। দেন কি লগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে কি হয়ে যায়? যোগ হয়ে যায়, log a প্লাস log b, এটা আমরা দেখছি। যদি এখানে আমার ভাগ থাকতো log a বাই b থাকতো, এটা তখন মাইনাস হয়ে যেত, কিন্তু ভাইস ভার্সাটা হবে না। দ্যাট মিন্স log a প্লাস b কে আমরা কিছু লিখতে পারবো না, log a মাইনাস b কে আমরা কিছু লিখতে পারবো না, এটা যাতে খেয়াল থাকে, এগুলো করা যাবে না। ওকে, এটাই আমি বলতে চাচ্ছিলাম। আচ্ছা, এই গেল আলটিমেটলি কথা। আচ্ছা, দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে আমি একটু শর্টকাট টেকনিক শিখাই দিতে যাচ্ছি, কিভাবে হচ্ছে গিয়ে লাইক ক্যালকুলেটর ছাড়াও সংখ্যাগুলো মাথায় রাখা যায়। ওকে, সাপোজ মনে কর তোকে বললো a প্লাস b টু দি পাওয়ার 11, এটা বিস্তৃতি করতে। সো উপায় হচ্ছে a11 10b প্লাস 55 a টু দি পাওয়ার 9b স্কয়ার প্লাস 165 a টু দি পাওয়ার 8b কিউব প্লাস 330 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 4 প্লাস ওকে 462 462 a to the power 6 b to the power 5 plus 3 4 5 6 okay 462 a to the power 5 b to the power 6 plus 330 a to the power 4 b to the power 7 plus 165 a cube b to the power 8 plus 55 a square b to the power 9 plus 11 a b to the power 10 plus b to the power 11। দেখ আমি মুখে মুখে কত সুন্দর করে ফেললাম, তাই না ভাইয়া? আচ্ছা, কথা হচ্ছে ভাইয়া এত তাড়াতাড়ি এত সহজে কেমনে করলেন আপনি? আচ্ছা, খুবই সিম্পল একটা জিনিস, কোনো প্যাসকেলের ত্রিভুজ ইউজ করি না, কিচ্ছু ইউজ করি না। কিন্তু কি ইউজ করছি বলতো? কিচ্ছু করি না। আমি বলতেছি আবার, সাপোজ এটা একটা দ্বিপদী, এটার উপর পাওয়ার হচ্ছে 11। ওকে, আচ্ছা খেয়াল করি ভাইয়া, প্রথম পদটার উপরে সর্বোচ্চ পাওয়ার হবে এবং দ্বিতীয় পদের উপরে সর্বনিম্ন পাওয়ার হবে, সহগ হবে 1। সো আলটিমেটলি কোনো সহগ লেখার দরকার নেই। সহগ আর সূচকের ব্যাখ্যা তো আমরা সবাই জানি, পাশে যেটা সাথে গুণ আকারে সেটাকে আমরা বলি সহগ, যদি উপরে পাওয়ার কিছু থাকে সেটা আমরা বলি সূচক, লাইক উপরে যেটা থাকে। আচ্ছা ঠিক আছে, মুখস্থ কিচ্ছু না। এই দেখ ভাইয়া, দেখাইতেছি কত ইজি জিনিস। দেখ, প্রথম পদটার মধ্যে সর্বোচ্চ পাওয়ার বসবে এবং ওইখানে দ্বিতীয় পদে সর্বনিম্ন পাওয়ার বসবে। একটা বিস্তৃতির মধ্যে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে যেটা আমার এখানে ভ্যালু দেওয়া থাকে, এটা হচ্ছে বলি আমরা সর্বোচ্চ পাওয়ার, আর সর্বনিম্ন পাওয়ার হচ্ছে যে কোনো কিছুর জন্য 0। সর্বনিম্ন পাওয়ার যে কোনো কিছুর জন্য 0। সো মুখে মুখে কেমনে এই জিনিসটা কত সহজে করা যায়। দেখ, প্রথমে আমাদের সর্বোচ্চ পাওয়ার বসলো, বসার পরে এই পাওয়ারটাই সহগ আকারে বসবে। এর পাওয়ার মানে প্রথমটার পাওয়ার, প্রথম রাশি, এখানে তো দুইটা জিনিস আছে, একটা a একটা b। প্রথমটার পাওয়ার হচ্ছে এক এক করে কমবে, দ্বিতীয়টার পাওয়ার হচ্ছে এক এক করে বাড়বে। ওকে ফাইন। সো a টু দি পাওয়ার 11 আছে, হয়ে গেল a টু দি পাওয়ার 10। এখানে সর্বনিম্ন পাওয়ার কত? b এর 0 হচ্ছে সর্বনিম্ন পাওয়ার। সো 0 এর পরবর্তী পাওয়ার কত হবে বলতো? b এর পাওয়ার এক করে বাড়বে, তাহলে 1। তাহলে এইজন্য b আসছে। আফটার দ্যাট প্রত্যেকটার ক্ষেত্রে কি হবে? প্রত্যেকটার ক্ষেত্রে তার আগেরটার এর সহগ এবং পাওয়ার গুণ হবে ডিভাইডেড বাই পজিশন। আবার বলতেছি, প্রত্যেকটার ক্ষেত্রে তার আগেরটার এর সহগ এবং পাওয়ার গুণ হবে ডিভাইডেড বাই পজিশন। দেখাই একটু, 11 × 10 110 ডিভাইডেড বাই পজিশন 1 2, কত নাম্বার পজিশন? 2 নাম্বার পজিশন। তাহলে 110 বাই 2 কত হয়? 55। এই যে 55 বসলো, এর পাওয়ার 1 কমবে, 10 থেকে 9 হইছে, d এর পাওয়ার 1 বাড়বে, 1 থেকে স্কয়ার হইছে। আবার বলি, পরেরটাই দেখ, এর পরেরটা কি হবে? লাইক হচ্ছে 55 × 9 ডিভাইডেড বাই 1 2 3। ওকে, মনে হইতেছে না অনেক কঠিন ভাইয়া? 55 × 9 মুখে মুখে কেমনে করব? কোনো কঠিন না, ডিভাইডেড বাই 3 না, 9 কে 3 দ্বারা ভাগ করলে কত? 3 3 × 55, 3 50 150, 3 5 15, 165 বলবে। খুবই সিম্পল, এর পাওয়ার 1 কমবে, d এর পাওয়ার 1 বাড়বে। পরেরটা যদি দেখি, এটা ইনটু এটা ডিভাইডেড বাই কত? 1 2 3 4, তাহলে 165 ইনটু 8 ডিভাইডেড বাই 4। খুব কঠিন লাগতেছে? মোটেও না, 8 কে 4 দিয়ে ভাগ দে, 2 হয়ে যায়। 165 ইনটু 2 330। খুবই সিম্পল, এর পাওয়ার 1 কমবে, d এর পাওয়ার 1 বাড়বে। 8 ছিল 7 হইছে, 3 ছিল 4 হইছে। পরেরটা কি হবে ভাইয়া? 330 ইনটু 7 ডিভাইডেড বাই 1 2 3 4 5 5। কঠিন লাগতেছে ভাইয়া? মোটেও কঠিন না। 330 ভাগ 5 66, 7 66 তে 462, 6 7 42, 6 7 42, 420 আর 42 462। এর পাওয়ার 1 কমবে, d এর পাওয়ার 1 বাড়বে। খুবই সিম্পল। একবার যখন দেখ, একটু খেয়াল করি ভাইয়া, যদি পাওয়ারের ডিফারেন্স দুইটার ইকুয়াল হয় অথবা এরকম এক গ্যাপ হয়, গ্যাপ কত ভাইয়া? 1 অথবা ইকুয়াল যদি হয়, সেক্ষেত্রে দুইটা কেস হবে। আমি আবার বলতেছি, আরেকটা দিয়ে দেখাচ্ছি। আগে এই পর্যন্ত স্টপ রেখে আরেকটা দেখাচ্ছি, একটু খেয়াল করি। a প্লাস b টু দি পাওয়ার সাপোজ মনে কর 10, পাশেরটাই 10 না 12 দেখাই, 12 দেখাই, তাহলে কি হবে? a টু দি পাওয়ার 12 প্লাস 12 a টু দি পাওয়ার 11b প্লাস হচ্ছে 66 a টু দি পাওয়ার 66 a টু দি পাওয়ার 10 b স্কয়ার প্লাস হচ্ছে 220 a টু দি পাওয়ার
9 বি কিউব প্লাস হচ্ছে 495 495 e টু দি পাওয়ার 4 8 b টু দি পাওয়ার 4। আচ্ছা আমি এটা একটু ক্লিন করে লিখতেছি ভাইয়া, একটু ক্লিন করে লিখতেছি কারণ এখানে জায়গা পসিবল না, সো আমি একটু ক্লিন করে লিখতেছি, ছোট করে লিখতেছি, একটু কাইন্ডলি মাথায় রাখিস, আমি করে লিখি। a to the power 12 12 a to the power 11 b plus 66 a to the power 10 b square plus হচ্ছে 330 220 a to the power 9 b cube প্লাস হচ্ছে 55 495 a to the power 8 b to the power 4 প্লাস হচ্ছে 90 5 নং 450 99 8 নং 720 8 নং 792 a to the power 7 b to the power 5 প্লাস হচ্ছে 1 2 3 4 5 6 6 132 400 হ্যাঁ 132 700 910 1000 910 আর হচ্ছে 14 1004 টু দি পাওয়ার 6 b to the power 6 প্লাস হচ্ছে 792 a to the power 5 b to the power 7 প্লাস হচ্ছে 495 a to the power 4 b to the power 8 প্লাস হচ্ছে 220 a to the power cube b to the power 9 প্লাস হচ্ছে 66 a square b to the power 10 প্লাস হচ্ছে 12 a b to the power 11 প্লাস হচ্ছে b to the power 12। ওকে আচ্ছা একটু খেয়াল করি ভাইয়া, ওকে সমস্যা নাই, নো প্রবলেম ভাইয়া, প্যারা নাই, চিল রিল্যাক্স। আচ্ছা দেখ এই দুইটা আমি কেন দেখাইতেছি একটু খেয়াল করিও, 1 2 3 4 5 6 37 180 6 গুণ 132 132 37 910 7 গুণ 14 924 মাই মিস্টেক, সরি ভাইয়া, এক্সট্রিমলি সরি, এই জিনিসটা আমার এখানে একটা মিস্টেক হয়েছে ক্যালকুলেশনে, আই এম সরি ফর দ্যাট। আচ্ছা ওকে এগেইন খেয়াল কর ভাইয়া, দুইটা জিনিসই সেম, পার্থক্য হচ্ছে পাওয়ার একবার ইকুয়াল আসছে, দেখ a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6 পাওয়ার ইকুয়াল আসছে, আর এইটার ক্ষেত্রে এইটার মধ্যে দেখ পাওয়ারের গ্যাপটা কত, একবার 6 আসছে একবার 5, মানে 6 আর 5 গ্যাপটা কত, এক গ্যাপ। এটার ক্ষেত্রে কোনো গ্যাপ আছে, গ্যাপ নাই, গ্যাপ না থাকলে আগেরটা থেকে রিপিট হবে, লাইক পরেরটা 792 495 220 220 66 12 b টু দি পাওয়ার 12 মানে 1। যদি এরকম এক গ্যাপ ক্রিয়েট হয় তাহলে ওটা থেকে রিপিট হবে, লাইক 462 আবার বসবে, দেন হচ্ছে 330, দেন হচ্ছে 165, দেন হচ্ছে 55, দেন 11, দেন হচ্ছে 1। আই হোপ অল অফ ইউ আর ক্লিয়ার। আরেকবার বলতেছি, যদি ম্যাথ করতে করতে দেখি যে সেম সংখ্যা এর আগেরটা থেকে রিপিট হবে, তোর আর ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নাই, লাইক 792 495 220 66 12 1। ওকে যদি দেখতেছি ম্যাথ করতে করতে এক পার্থক্য হইছে তাহলে ওইটা থেকেই রিপিট হবে, 462 330 165 55 11 1। ওকে আচ্ছা কোশ্চেন হচ্ছে ভাইয়া কেন হয়, এক্সপ্লেনেশন করার কোনো প্রয়োজন নাই, তাও আমি এক্সপ্লেন করে দিচ্ছি। রিজন হচ্ছে পাওয়ার পদ সংখ্যা হচ্ছে পাওয়ার সর্বোচ্চ পাওয়ার যত তার চাইতে একটা বেশি থাকে। ওকে এটার কেন হয়, এটা ক্লিয়ার কনসেপ্ট আমরা ইন্টার উঠলেই পাবো, মানে কয়দিন পরেই পাবো, সো আমি এখন আর ক্লিয়ার কনসেপ্ট দিচ্ছি না, জাস্ট ভাষা ভাষা একটা কনসেপ্ট দিচ্ছি। সেটা হচ্ছে ভাইয়া একটু খেয়াল করি, জি জোর বিজোর পদ হচ্ছে এই যে 12, আর এটার পাওয়ার কত ছিল, a প্লাস b টু দি পাওয়ার 11 ছিল, এটা কত ছিল 12 ছিল, তো এটার ক্ষেত্রে হচ্ছে পদ সংখ্যা 12, এটার ক্ষেত্রে পদ সংখ্যা 13, এক বেশি, তাহলে এটা হচ্ছে জোড় সংখ্যক পদ। সো মধ্যপদ কয়টা পাবো, দুইটা পাবো, পড়ছি না, জোড় সংখ্যক পদ হইলে মধ্যপদ দুইটা, বিজোড় সংখ্যক পদ হইলে মধ্যপদ একটা। দ্যাটস ওয়াই হচ্ছে ওই যে যখন রিপিট হচ্ছে তখন হচ্ছে মধ্যপদ একটা, সো এর আগেরটা থেকে রিপিট করছি, যেই মুহূর্তে পার্থক্য এক হইছে সো আমার মধ্যপদ দুইটা, সো এই সংখ্যাটাই আবার রিপিট হইছে। এই হচ্ছে আমার এক্সপ্লেনেশন। ওকে ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাইয়া, সো আশা করি ভাইয়া আমরা বুঝতে পারছি এই দ্বিপদী বিস্তৃতির ব্যাপারটা, এটা হচ্ছে শর্টকাট, কারো প্রবলেম থাকলে বলিস। আমি তাও আরেকবার বলতেছি, সো আরেকবার আমি জাস্ট বলতেছি কি করব, প্রথমত এর প্রথম পদের উপরে সর্বোচ্চ পাওয়ার বসবে, ওই পাওয়ারটাই এর সহগ হিসেবে বসবে, এর পাওয়ার 1 কমবে, বি এর পাওয়ার 1 বাড়বে, প্রত্যেকটার প্রথম পদের পাওয়ার 1 বাড়বে, কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে। ওকে ভাইয়া আচ্ছা, তো এরপরে কি হবে ভাইয়া, প্রত্যেকটার ক্ষেত্রে মানে প্রত্যেকটার ক্ষেত্রে তার আগেরটা নিয়ে চিন্তা করব, কি করব, সহগ ইনটু পাওয়ার ডিভাইডেড বাই আগেরটার পজিশন, লাইক এটার জন্য 2 নাম্বারটা এটার পজিশন চিন্তা করব, 12 ইনটু 11 ডিভাইডেড বাই 2 66, এটার জন্য 66 ইনটু 10 ডিভাইডেড বাই 3 220, এরকম 220 ইনটু 9 ডিভাইডেড বাই 4 495, এরকম। ওকে আচ্ছা এর পাওয়ার 1 কমবে, বি এর পাওয়ার 1 বাড়বে, 12 11 10 9 8 এভাবে চলবে, 0 1 2 3 এভাবে চলবে। ওকে আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ।
55 বের করলাম কিভাবে খেয়াল করি 11 * 10 110 ডিভাইডেড বাই 2 55 ওকে 55 * 9 55 * 9 হচ্ছে অ্যাকচুয়ালি 495 ডিভাইডেড বাই 3 165 ওকে আমি মুখে মুখে করছি তোরা এমনি করবি না তোরা কেমনে করবি 55 * 9 ডিভাইডেড বাই 3 তো 9 কে আগে 3 দিয়ে ভাগ দিয়ে নিবি তো হয় 3 3 * 55 হচ্ছে 165 এভাবে ভাগ দিয়ে নিব ওকে মনে রাখার সুবিধা আচ্ছা 8 * 165 ডিভাইডেড বাই 4 8 কে 4 দিয়ে ভাগ দিলে হয় 2 165 * 2 হচ্ছে 330 ওকে ফাইন আলহামদুলিল্লাহ কারণ প্রবলেম থাকে বলিস আচ্ছা তোদের বইয়ের মধ্যে ফ্যাক্টরিয়াল ব্যাপারটা আছে ফ্যাক্টরিয়াল নামে একটা হালকা আইডিয়া দিব বেশি কিছু না ছোট্ট একটা আইডিয়া দিব মুছে দিলাম ভাই এটা তো ফ্যাক্টরিয়াল এর আইডিয়াটা কি রকম হতে পারে একটু খেয়াল করি লাইক সাপোজ মনে কর 10 ফ্যাক্টরিয়াল এটার মানে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সবগুলা সংখ্যার গুণফল 1 থেকে 10 পর্যন্ত সবগুলা সংখ্যার গুণফল যদি n ফ্যাক্টরিয়াল হইতো 1 থেকে n পর্যন্ত সবগুলা সংখ্যার গুণফল আচ্ছা মিনিং শিখা লাগবে দুইটা জিনিসের ডিটেইলস শিখার কোনো প্রয়োজন নাই ভাইয়া এনসিআর কেমিস্ট্রি ক্লাস হবে কিনা আচ্ছা আগে দেখি ম্যাথের আমি আরেকটা ক্লাস নিব যদি ভাইয়া সুযোগ পাই আমি কেমিস্ট্রি ক্লাস নিবনি ওকে আচ্ছা আচ্ছা সো 10 ফ্যাক্টরিয়াল মানে 1 থেকে 10 পর্যন্ত সবগুলা সংখ্যার গুণফল n ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 থেকে n পর্যন্ত সবগুলা সংখ্যার গুণফল সো এনসিআর এর ফর্মুলাটা মনে রাখবো n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল ওকে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল ফর্মুলাটা মনে রাখবো জাস্ট আচ্ছা সাপোজ তোকে বললো 5c2 এর ভ্যালু কত বের করতে তাহলে 5 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু 5 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল that means 5 factorial divided by 2 factorial divided into 3 factorial 5 factorial মানে হচ্ছে 120 2 factorial মানে 2 3 factorial মানে 6 so ultimately 6 দুগুণে 12 অ্যানসারটা হচ্ছে 10 so 5c2 এর ভ্যালু হচ্ছে 10 ওকে আচ্ছা তো আশা করি ভাইয়া বুঝতে পারছি আচ্ছা এইভাবে হচ্ছে আমরা ভ্যালুগুলো বের করা শিখবো আবার বলতেছি যে কোনো একটা কিছু ফ্যাক্টরিয়াল হচ্ছে 1 থেকে ওই পর্যন্ত সবগুলা সংখ্যার গুণফল ওকে মনে রাখি ভাইয়া এটা স্থানাঙ্ক জ্যামিতি ত্রিকোণমিতি ঘন জ্যামিতি ভেক্টর এই জিনিসগুলো এবং সম্ভাবনা যা বাকি আছে ত্রিকোণমিতি স্থানাঙ্ক জ্যামিতি ঘন জ্যামিতি ভেক্টর সম্ভাবনা এই বাদে আমি বাকি মোটামুটি সব পড়াই ফেলছি তো এগুলোর জন্য আমি আরেকটা ক্লাস নিতে চাচ্ছি ভাইয়া আশা করি ভাইয়া ইনশাআল্লাহ নেক্সট দিন ইনশাআল্লাহ কালকে 5:30টার পর মানে 5:30টা না কালকে সন্ধ্যায় কালকে আমরা ইনশাআল্লাহ মাগরিবের আজানের পরে 7:30 বাজে এরকম বসবো 1-1.5 ঘন্টা এরকম একটা টাইম নিব আমরা যেমন আজকে হচ্ছে 1.5 ঘন্টার মতো টাইম নিছি আজকে নামাজটা আছে আমরা ছেড়ে দিচ্ছি ভাইয়া ফ্যাক্টরিয়ালটা আবার প্লিজ ভাইয়া শিওর ওকে আমরা একটু ভাইয়া আরেকবার বলতেছি 10 ফ্যাক্টরিয়াল মিন্স হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সবগুলা সংখ্যার গুণফল n ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 থেকে n পর্যন্ত সবগুলোর গুণফল তোকে এনসিআর এর ভ্যালু বের করতে দিতে পারে ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল ওকে এটার মিনিং এবং এটার ডিটেইলস আমরা ইন্টারে জেনে যাব এখন এটা ডিটেইলস জানার মতো সময় আমাদের হাতে নাই রাইট সো এনসিআর এর ফর্মুলা কি n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল সো সাপোজ তোকে বললো 5c2 বের করতে তাহলে কি হবে এনসিআর মানে 5 হচ্ছে n r হচ্ছে 2 তাহলে এই জায়গায় জাস্ট 5 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল মানে 2 ফ্যাক্টরিয়াল ইনটু 5 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল 5 মাইনাস 2 মানে 3 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল মানে 1 থেকে 5 পর্যন্ত সবগুলোর গুণফল ওকে হ্যাঁ এটা একটা প্রসেস উল্টা করেও করা যায় ভেরি গুড 5 ফ্যাক্টরিয়াল মানে 1 into 2 into 3 into 4 into 5 নিচে 2 ফ্যাক্টরিয়াল মানে 1 into 2 3 ফ্যাক্টরিয়াল মানে 1 into 2 into 3 সো আলটিমেটলি তুমি কাটাকাটি করে আলটিমেটলি কিছু একটা করতে পারো সো কাটাকাটি করে আলটিমেটলি 10 আসবে ওকে সো এটা একটা প্রসেস ওকে ফাইন হ্যাঁ এটা একটা প্রসেস ওকে আচ্ছা ভাইয়া সো আমরা মোটামুটি জিনিসপত্র কিছু শিখছি এই হচ্ছে আমার এনসিআর এর ভ্যালু বের করতে দিতে পারে এটা হচ্ছে একটা আচ্ছা ওকে ভাইয়া সো আমাদের কি কি বাকি আছে আমাদের ত্রিকোণমিতি বাকি আমাদের ঘন জ্যামিতি আমি কিছু পড়াই নাই স্থানাঙ্ক জ্যামিতি আমি পড়াই নাই আমি হচ্ছে সম্ভাবনা এবং ভেক্টর পড়াই নাই সো এই রিলেটেড যতগুলো এটা আমি আরেকটা ক্লাস নিব নেক্সট ক্লাস ইনশাআল্লাহ কালকে মাগরিবের নামাজের পর ইনশাআল্লাহ আমরা বসবো বেশিক্ষণ না 1 ঘন্টার মতো টাইম লাগবে আমি অ্যাঙ্গেলের কিছু জিনিস বুঝাবো আর হচ্ছে গিয়ে ঘড়ির কাঁটার কিছু থিওরি বুঝাই দিব ওকে সো ততক্ষণের জন্য ভালো থাক সুস্থ থাক ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া তোদেরকে তোরা হচ্ছে জয়েন করছিস আশা করি আমি জানি না তোদের সময় নষ্ট হয়েছে নাকি কাজে লাগছে আই হ্যাভ নো আইডিয়া সো ভিডিওটা শেয়ার করি যাতে তোদের যদি কোনো মনে হয় যে এই ভিডিওটা থেকে কারোর উপকার পাবে প্লিজ কাইন্ডলি ভিডিওটা শেয়ার করি সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভকামনা রইলো দেখা হবে ইনশাআল্লাহ আগামী কালকে সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পর 7:30টার দিকে ইনশাআল্লাহ ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম